ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের যে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটি আছে বা সেই কোর্সের ক্লাস হচ্ছে এটা। তো আমরা ভাবলাম যে আসলে অনেকেই চাচ্ছে যে ভাইয়া আজকের ক্লাসটা আমরা হচ্ছে একটু ফ্রি করার চেষ্টা করি, যে আপনার ক্লাসটা আজকে ফ্রি দেন আমাদেরকে। তো আমি ভাবলাম যে আসলে ফ্রি দিতে গেলে আবার তাদেরকে পেইড ব্যাচে যুক্ত করে, সিক্রেট গ্রুপে যুক্ত করে ক্লাস দিয়ে আবার এখানে আসতে হবে। এই জন্য আমি চিন্তা করলাম যে না, আজকে আমরা আপাতত জুমে টুমে কোনো জায়গায় ক্লাস না নিই, আমাদের পেজে ক্লাস নিই, যাতে করে যারা আমার ক্লাসটা দেখতে যাচ্ছিল ডেমো, তারা হচ্ছে যাতে দেখতে পারে। আমাদের এই ক্লাসটা হচ্ছে তাদেরকেও শেয়ার করা হচ্ছে, পেজে অনেকজন নক করেছে যে ডেমো ক্লাস দেখবো, তাদের সবাইকেই আমরা দিয়ে দিচ্ছি ক্লাসটি। সবাই পেয়ে যাচ্ছে আজকের ক্লাসটি। মানে সেটা হচ্ছে যে টোটালি আমরা একটু সবাইকে পেজে, যারা আমাদের পেজে আছে সবাইকে আমরা এই ক্লাসের লিঙ্কটা দিয়ে দিই, হ্যাঁ? তাহলে হচ্ছে সবাই দেখতে পারবে, পেজে যতজন আছে সবাই যাতে এটা দেখতে পারে। ওকে, আজকেরটা আমাদের ডেমো ক্লাস। আর আপনাদের আজকে আমি জুমে নিচ্ছি না, এখানে কমেন্টসটা পড়তে পারবো। আর এর ফলে হচ্ছে আপনাদের কমেন্টসটা এখানে লিখবেন এখন থেকে, ঠিক আছে? তো কমেন্টস আমাদের পেড ব্যাচে শেয়ার করা হয়েছে ক্লাসটা। ওকে, ওকে, আপনারা দেখেছেন যে আমাদের এই কোর্সে অনেক ভালো ভালো লয়ার আছে, ডক্টররাও আছে, সাথে হচ্ছে একদম বেসিক লেভেলের স্টুডেন্টরাও আছে, এবং সবাই খুব হ্যাপি। ইনশাল্লাহ ক্লাস নিয়ে আপনাদের কোনো মতামত নাই, আজকে আমরা ক্লাসটা শুরু করব। আর ক্লাসটা হচ্ছে আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস 2। তবে এটা আমরা 2 না, 1 নাম্বারটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। এখানে আসলে যে জিনিসগুলো বোঝানো হয় ওই জিনিসগুলো একদম বেসিক জিনিসটা, আর ওগুলো আমরা সবাইকে আবার দিয়ে দিই। একদম বেসিক জিনিস, ওটা আপনিও বুঝতে পারবেন। তো আজকে আমাদের যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা আমার মনে হয় এখনো হোয়াটসঅ্যাপে গ্রুপে দেওয়া হয়নি। আচ্ছা, আচ্ছা, আমাদের এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক সিক্রেট গ্রুপে দুইটাতেই একটু শেয়ার করে দিলে ভালো হয়। ফেসবুক সিক্রেট গ্রুপ 3, ক্লাস 3 তে। ওকে, সো আসেন, আপনারা আজকে একটু কমেন্টস করবেন আমার এই পেজে, যাতে করে হচ্ছে আমরা কমেন্টস গুলো পড়তে পারি। আর যারা ডেমো ক্লাস দেখতে চেয়েছেন, ডেমো ক্লাস দেখতে পারবেন ইনশাল্লাহ। আজকের টপিকসটা আসলে কি? আজকের টপিকসটা হচ্ছে আমাদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস 2। একটা ক্লাস করলেই আপনার প্রায় ফ্রি হ্যান্ড রাইটিং শিখে যাওয়ার মতন একটা ক্যাপাবিলিটি চলে আসে। তো দেন আমরা এখন কি করব, দেখেন, টেন্স অনুযায়ী ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখি। আপনাকে আমি টেন্স শেখাবো না, কোনো গ্রামার শেখাবো না, কিন্তু আপনাকে দেখাচ্ছি ডিরেক্টলি টেন্স অনুযায়ী ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখি। এখানেই আপনি টেন্স শিখে যাবেন, এখানে আপনার গ্রামার শেখা হয়ে যাবে, এখানে আপনার ভোকাবুলারি শেখা হয়ে যাবে, এখানেই আপনার রিটেন শেখা হয়ে যাবে। লাইকলি এটা নিউজ পেপারের মতো করে রিটেন শিখতে পারবেন আপনি, ঠিক আছে? মানে অ্যাকচুয়াল হচ্ছে এইটাই হচ্ছে, দেখেন, এই দেখেন, এই পর্যন্ত আমরা আজকে লিখে দেখাবো যে আপনি একটা স্ট্রাকচার ইউজ করবেন। সেটা হচ্ছে আপনি বাংলা বাক্য থেকে সাবজেক্ট আর ভার্ব খুঁজে বের করে ফেলবেন, ব্যাস। এই দুইটা। পাশাপাশি আমরা নিউজ পেপার কিভাবে লিখতেছে সেটাও আমরা দেখব, ভোকাবুলারি কিভাবে পড়তে হয় সেটাও আমরা দেখব, গ্রামার কিভাবে পড়তে হয় সেটাও আমরা দেখব, রিটেন কিভাবে লিখতে হয় সেটাও আমরা দেখব। এইভাবে রিটেন লিখতে হয়। আসেন দেখাচ্ছি। ধরেন এখানে আজকের টপিকটা কি, বাংলাদেশে বেকারত্ব সমস্যা। এটা আমাদের সবার সমস্যা, বাংলাদেশে বেকারত্ব একটা সমস্যা। এটা আমরা টেন্স অনুযায়ী ভার্ব দিয়ে বসিয়ে বসিয়ে শিখবো। এখন কিভাবে শিখবো, প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করে। যেমন ধরেন, বাংলাদেশের বেকারত্ব একটি গুরুতর সমস্যা। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে, কিন্তু তারা সবাই চাকরি পায় না। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অনেক তরুণ তরুণী কর্মসংস্থানের অভাবে হতাশ হয়ে পড়ে। সরকারি ও বেসরকারি খাতে পর্যাপ্ত চাকরির সুযোগ না থাকায় বেকারত্বের হার বাড়ছে। আগে বাংলাদেশ কৃষি নির্ভর অর্থনীতি ছিল এবং অধিকাংশ মানুষ কৃষি কাজের সাথে সম্পৃক্ত ছিল, এখন আর নাই। সো তখন চাকরির প্রতিযোগিতা এত তীব্র ছিল না, ঠিক আছে? তারপর কি বলছে, কিন্তু সময়ের সাথে সাথে শিল্প ও প্রযুক্তির বিকাশ হলেও কর্মসংস্থানের যথাযথ বৃদ্ধি পায়নি। অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা শেষ করার পরেও তাদের যোগ্যতার সঙ্গে মানানসই চাকরি খুঁজে পায় না। এখন এটা কিভাবে করবেন আপনি? এবার দেখেন, এখানে স্ট্রাকচার কয়টা? স্ট্রাকচার একটাই, সাবজেক্ট প্লাস ভার্ব, এটাই স্ট্রাকচার। স্ট্রাকচার আপনি শিখবেন। ধরেন শুড হ্যাভ দিয়ে, কুড হ্যাভ দিয়ে বড় বড় বাক্য লিখি, বা লেট অ্যালোন দিয়ে বড় বড় বাক্য লিখি, আসলে এরকম না। হ্যাঁ, ফ্রি হ্যান্ড রাইটিং আসলে আপনার বিষয়টা হচ্ছে এরকম যে আপনি জাস্ট এই স্ট্রাকচারটা মনে রাখেন। দেন আমরা যখন একটা লাইন দেখবো, দেখেন আমরা যখন এই যে একটা করে লাইন দেখবো, একটা করে লাইন করব, লাইনটা করার পরে এই লাইনটা আমরা একটু তাকিয়ে দেখবো যে নিউজ পেপারে কিভাবে লিখেছে, একটু তাকায় দেখবো যে গার্ডিয়ানে কিভাবে লিখেছে, নিউ ইয়র্ক টাইমে কিভাবে লিখেছে, আল জাজিরায় কিভাবে লিখেছে, ব্যাস। দেন চলেন আমরা চলে যাই, আমরা প্রথমে এই লাইনটা একটু করে আসি। এগুলো দেখাবো, এগুলো কি, এগুলো পরে দেখাই, হ্যাঁ?
এগুলা পরে দেখায়, যে এখান থেকে যে গ্রামার কমপ্লিট হবে এগুলো দেখানো হবে। হ্যাঁ, ধরেন আমাদের প্রথমে কি ছিল, বাংলাদেশের বেকারত্ব একটি গুরুতর সমস্যা, এইটা লিখবো তাই না? তো আগে আমাদেরকে কয়েকটা টার্মস মনে রাখতে হবে। কি আমাদের টার্মসটা কি? আমাদের টার্মসটা হচ্ছে আপনার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। এই টার্মটা আমাদের মনে রাখতে হবে, যে এই টার্মটা আমাকে খুঁজে বের করতে হবে। আপনি যদি সাবজেক্ট খুঁজে না পান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ইড বসাতে হবে। যদি আপনি সাবজেক্ট খুঁজে না পান, যদি আপনি ভার্ব খুঁজে না পান, তাহলে আপনাকে বসাতে হবে এম, ইজ এবং আর। এই তিনটার মধ্যে একটা বসাবেন। ইভেন এই তিনটা যদি ভার্ব খুঁজে না পান, বাংলা বাক্যে যদি ক্রিয়া খুঁজে না পাই, তাহলে আবার ধরেন একটু নিউজ পেপার স্টাইলে করবেন। ধরেন নিউজ পেপার গুলো কিভাবে ধরো, যেমন আল জাজিরা। আল জাজিরা দেখবেন ম্যাক্সিমাম সময় রিমেইন ইউজ করবে। কি ইউজ করবে? রিমেইন। রিমেইন মানে এম ইজ আর এর বদলে তারা রিমেইন ইউজ করে। আবার যদি আপনি নিউ ইয়র্ক টাইমের দিকে যান, তো নিউ ইয়র্ক টাইম বলে যে রিমেইন না, আমরা আরেকটা জিনিস ইউজ করব, সেটা কি? স্ট্যান্ড অ্যাজ। স্ট্যান্ড অ্যাজ। দেখেন, তাহলে হয় আপনি নরমালি অ্যামিজার যুক্ত লিখে দিবেন, না হয় রিমেইন লিখে দিবেন একটু স্টাইল করে আর জাজিরার মতন করে, অথবা গার্ডিয়ানের মতন করে স্ট্যান্ড অ্যাজ লিখে দিবেন। লিখে দিলেই আপনার ভার্বটা হয়ে যায়। এইখানে আর একটা জিনিস একটু লক্ষ্য রাখতে হবে, যেহেতু আজকে আমরা টেন্স অনুযায়ী ভার্ব দিয়ে সেন্টেন্স লিখছি, এর জন্য আমাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে টেন্স অনুযায়ী ভার্ব দিয়ে আমাকে যেটা লিখতে হবে সেটা একটু আমরা লিখি। যে এখানে আমাদেরকে ফলো করতে হবে কি, আচ্ছা এইটা সরি ফর দ্যাট, আচ্ছা এইখানে আমি লিখে দিই, এই কালারটা আসলে ওই কালারটা চলে আসতেছে, এটা কেন আসতেছে বুঝতে পারছি না। আচ্ছা ডিফল্ট করে দিতে হবে। এইখানে যে বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ফার্স্ট অফ অল আমরা তাকিয়ে দেখবো যে মানে ভার্ব লিখার ক্ষেত্রে, কি লিখার ক্ষেত্রে? ভার্ব লিখার ক্ষেত্রে আমরা যেটা তাকিয়ে দেখবো ত, ল আর ম, এই তিনটা থাকলে আমরা ভার্বের 2 নাম্বার ফর্ম বসাবো। 1 নাম্বার ফর্ম কোথায় গেল? 1 নাম্বার ফর্ম পরে বসাই, 1 নাম্বার ফর্ম এখন বসাবো না। এইটা কি? 1 নাম্বার ফর্ম বসাবো, ভার্বের পাস্ট ইনডিফিনিট ফর্ম বসাবো। সেটা কি এটা আমরা দেখাবো, পাস্ট ইনডিফিনিট ফর্ম। আর যদি দেখি ব আছে, তাহলে আমরা কি করব? একটা শ্যাল ইউজ করব অথবা একটা উইল ইউজ করব। মানে এটা একটা মডাল ভার্ব, নট এ অক্সিলারি ভার্ব। তারপরে ভার্বের 1 নাম্বার ফর্ম বসাবো। জাস্ট এই স্ট্রাকচার গুলো আমাদেরকে মনে রাখতে হবে। যদি আমি দেখি এছি অথবা এছে, এই দুইটার মধ্যে একটা কথা লেখা আছে, এছি অথবা এছে, তখন আমরা কি করব? হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম বসাবো। ব্যাস এইভাবে বসাবো, ঠিক আছে? ওকে, এইটা আমি কলম অন্য জাত দিয়ে লিখতেছিলাম, এই জন্য লেখা খারাপ হচ্ছিল। এছি অথবা এছে, এছি অথবা এছে, এই কথাগুলো লেখা থাকে হ্যাভ হ্যাজ ভার্বের 3 নাম্বার ফর্ম বসাবো। আর যদি আমি দেখি বাক্যের মধ্যে আগে পরে লেখা আছে, এটা আমি পরে শিখি। আর যদি দেখি এগুলো কিছুই নাই, তাহলে আমি কি বসাবো? ভার্বের 1 নাম্বার ফর্ম বসাবো। যদি দেখি কিছুই নাই, এছে এছে এগুলা নাই, ব নাই, ত নাই, ল নাই, ম নাই, তখন আমি কি করব? ভার্বের 1 নাম্বার ফর্ম বসিয়ে দিব। আর হ্যাঁ, এবার আমরা আসি যে আপনারা যে আগে পরে বসে, আগে পরে এই কথাগুলো যদি বাক্যের মধ্যে লেখা থাকে, আগে পরে যদি এই পরে এই কথাগুলো যদি বাক্যের মধ্যে লেখা থাকে, তাহলে আমি কি বসাবো? আমি বসাবো হ্যাড, হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। আগে পরে এই কথা যদি লেখা থাকে, তাহলে আমি হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। এইটা জাস্ট আমাদেরকে একটু মনে রাখতে হবে, খুব বেশি না, মানে খুব ইজিলি আপনি এটা মনে রাখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনার কাছে ভালো লাগবে। আমাদের একটু লাইভে যারা আছেন তারা একটু কমেন্টস করেন, যাতে করে আমরা দেখতে পারি যে আপনি আমাদের ক্লাসটা করছেন। আমি একটু মানে আমি এমবি দিয়ে ইয়া করছিলাম এতক্ষণ, এই জন্য আমি দেখতে পাচ্ছিলাম না আপনাদের কমেন্টস গুলো। আমি কমেন্টস গুলো দেখবো এখন। তার আগে এই জিনিসগুলো মনে রাখতে হবে। দেখেন, ফ্রি হ্যান্ড রাইটিং আসলে খুব কঠিন কাজ না, খুবই সহজে এই এতটুকু মনে রাখলেন। আর কি স্ট্রাকচার একটা সাবজেক্ট প্লাস ভার্ব মনে রাখলেন। হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্ব মনে রাখলেন, এই দুইটা মনে রাখবেন, সাবজেক্ট প্লাস ভার্ব, আর এই জিনিসগুলো মনে রাখবেন, তাহলে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং শিখে গেছেন। এখন কথা হচ্ছে, কিছু জিনিস আছে সেগুলো আমরা পড়াতে পড়াতে শেখাই, অল্প ছোট 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 জিনিস, নোট স্ট্রাকচার, এখানে কোনো স্ট্রাকচার নাই। আপনি ছোট 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 জিনিসগুলোকে দেখবেন, দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। লাইক চলেন দেখে আসি। এটা তো আমি এক্সট্রা একটা বসায় দিয়েছি। ধরেন এইখানে আমরা এখন কি কি স্ট্রাকচার ইউজ করব? সাবজেক্ট প্লাস ভার্ব, এটা আমার স্ট্রাকচার। তারপরে কি করব? তারপরে এরপরে অবজেক্ট বসাবো, প্রিপজিশন বসাবো, লেট অ্যালোন বসাবো। ভাই এইগুলো না, এগুলো কোনো রুলসই না।
ইটস নট এ রুলস, এগুলো কোনো স্ট্রাকচারই না। আপনি এখান থেকে গ্রামার গুলো পেরে যাবেন। দেখেন, আপনি একটু ভালো করে লক্ষ্য করেন, দেখেন এখানে আমরা সাবজেক্ট খুঁজে বের করার চেষ্টা করব। আমি একটা কৌশল শিখিয়ে দিয়েছি, যেখানে একটি কথা লেখা আছে, একটি ঠিক আগের অংশটাই হচ্ছে আমার সাবজেক্ট। একটি ঠিক আগের অংশটা কি সাবজেক্ট। আপনি শুধু এইটাই সাবজেক্ট হিসেবে ধরতে পারেন, অথবা এইটার সাথে এইটাকেও সাবজেক্ট হিসেবে ধরতে পারেন। কেন? কারণ আমি আরো একটা জিনিস বলি, এই যে এ আছে উন্তস্তীয় এ, এই এ থাকলে এর পরেরটার সাথে এর অন্যয় সাধন হয়, এই বিভক্তি থাকলে এর পরেরটার সাথে এর সম্পর্ক হয়। আপনার যদি মনে হয় না ভাই এত কঠিন কাজ করবো না, তাহলে একটা কাজ করেন, এটা মুছে দেন। অত বড় সাবজেক্ট ধরার দরকার নাই, সরি, অত বড় সাবজেক্ট ধরার দরকার নাই। আপনি কতটুকু সাবজেক্ট ধরবেন? আপনি ধরেন এই এতটুকু সাবজেক্ট ধরবেন। আর যদি আরো সহজ পদ্ধতি বলি, আরো একটা সহজ পদ্ধতি আছে, বাক্যটা 3 বার পড়লেই আপনি বুঝে নেবেন সাবজেক্ট কোনটা। আরো একটা সহজ পদ্ধতি আছে, কে বা কারা দিয়ে প্রশ্ন করবেন না, কখনোই করবেন না। এই বাক্যকে কে বা কারা দিয়ে প্রশ্নগুলো উত্তর পাবেন না, খুঁজেও পাবেন না। তো কি করবেন, আর একটা পদ্ধতি, যেখানে দেখবেন বিভক্তি যুক্ত নাই, যেমন বাংলাদেশে এর সাথে এ আছে, এ একটা বিভক্তি, তার মানে এটা সাবজেক্ট হতে পারে না। এখানে দেখেন বেকারত্ব, এই যে রত্ব, এটা আসলে এখানে কোনো বিভক্তি নাই, র এর এগুলা উন্তস্তি এগুলো কিচ্ছু নাই, তার মানে এটা আমার নাউন। তার মানে প্রথম যে নাউনটা খুঁজে পাবেন সেই নাউনটাই হচ্ছে আমার সাবজেক্ট। প্রথম যে নাউনটা খুঁজে পাবেন সেই নাউনটাই হচ্ছে আমার সাবজেক্ট, ব্যাস, সহজ পদ্ধতি। দ্বিতীয় যে নাউনটা খুঁজে পাবেন সেই নাউনটা হচ্ছে আমার ভার্ব। ওকে, আচ্ছা, সাউন্ডের কি কোনো সমস্যা হচ্ছে? এই সাউন্ডের কি কোনো সমস্যা হচ্ছে? আমি একটু চেক করি, হ্যাঁ, কারণ এক স্টুডেন্ট এক, সাউন্ডের কোনো সমস্যা হচ্ছে কি? আমরা একটু দেখি, হ্যাঁ, সাউন্ডটা ক্লিয়ার না আসলে ক্লাস নিয়ে চলে যাচ্ছি, আসলে খেয়াল করিনি এটা। দেখা যাচ্ছে ওখানে সাউন্ডের কোনো সমস্যা নাই, হ্যাঁ, ওকে ওকে। আমার এখানে কেন জানি আমি দেখতে পাচ্ছি না আমার ক্লাসটা, হ্যাঁ, আমার এখানে কেন জানি আমি ক্লাসটা দেখতে পাচ্ছি না। আমাকে কি একটু ফোনটা দেওয়া যাবে, নাকি ওইখানে কাজ হচ্ছে কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এইখান থেকেই দেখতে পারবো, কিন্তু আমি হয়তো ফোনে কোনো একটা মিস্টেক করার কারণে আমার ক্লাসটা দেখতে পাচ্ছি না। এটা সব থেকে বেটার হতো। ওকে ওকে, আমরা দেখতেছি, সমস্যা নেই। ওকে, দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। আপনারা একটু কমেন্টস করেন, হ্যাঁ, আপনারা একটু কমেন্টস করেন। নো স্যার, সমস্যা নেই। ওকে, দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, আপনারা একটু কমেন্টস করেন। কমেন্টস করেছে, আমি খেয়াল করিনি। মোটামুটি হচ্ছে ওকে, সাউন্ড ক্লিয়ার স্যার। ওকে ঠিক আছে, আমরা অনেকজনকে, রিজু সরকারকে দেখতে পাচ্ছি, শহীদুলকে দেখতে পাচ্ছি, এবং বাকি সবাইকে দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। আপনারা যদি চান তাহলে আপনাদের ফ্রেন্ডকেও এই ক্লাসে যুক্ত করতে পারেন, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, কারণ আজকের ক্লাসটা আমরা একদমই ফ্রি করে দিয়েছি। আর এটা কি দেখেন, এখানে আপনি একটি গুরুতর সমস্যা, এখানে আপনি ভার্ব খুঁজে পেলেন। ভার্ব না খুঁজে পেলে আমরা কি কি বসাবো বলেছিলাম? ভার্ব না খুঁজে পেলে আমরা বসাবো বলেছিলাম এম, ইজ, অথবা আর, এগুলো বসাবো বলেছিলাম, তাই না? অথবা আমরা কি বসাবো বলেছিলাম? রিমেইন বসাবো। এখানে তো ভার্ব খুঁজে পাবো না, আপনি খুঁজে পাবেন না, দেখেন। অথবা স্ট্যান্ড অ্যাজ বসাবো, যেটা ইচ্ছে সেটা বসাবো। কিন্তু এখন আমরা কি সহজটা দিয়ে বসাই, এমিদার আমাদের সবার পরিচিত, তাহলে এমিদারটা দিয়ে বসাই, বসিয়ে তারপরে কাজটা শেষ করি। তো যা চলেন, এখানে নাই, আপনি ভার্ব খুঁজে পাবেন না। তো যখন আপনি ভার্ব খুঁজে পাবেন না, ভার্ব ম্যাক্সিমাম সময় দেখবেন শেষেই থাকে, ভার্ব নাই এখানে। সমস্যা, সমস্যা একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, তো বা নাউন হিসেবে ধরতে পারেন, এটা নাউন। সমস্যাটা হচ্ছে নাউন। তো এই নাউন, পরের নাউনটা হচ্ছে আপনার অবজেক্ট, মানে এইটা আপনার ধরার দরকার নেই। আপনার দরকার কি? একটা সাবজেক্ট দরকার, একটা ভার্ব দরকার। তো এখন আপনি চিন্তা করছেন শুরুতে কি লেখা আছে? শুরুতে লেখা আছে যা তা বসান। আপনার মাথায় শুরুতে কি আসলো? বাংলাদেশে এ আছে, এ, এ থাকলে কি হয়? ইন, ইন। বাংলাদেশে, বাংলাদেশ, ইন বাংলাদেশ। দেখেন হয়ে গেছে কাজ, হ্যাঁ। যেহেতু আপনি প্রিপজিশন দিয়ে শুরু করেছেন, সেটা আপনাকে একটা কমা বসাতে হবে, সহজ পদ্ধতি। আর এটা কি আমার সাবজেক্ট ছিল? আমার সাবজেক্ট তো ছিল বেকারত্ব, এইটা আমার সাবজেক্ট, তাই না বলেন? তাহলে আমি এখানে এখন সাবজেক্টটা বসাবো। তাহলে কি সাবজেক্ট ছিল? বেকারত্ব। বেকারত্বের ইংলিশ কি? আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট। ওকে, বেকারত্বের ইংলিশ হচ্ছে আনএমপ্লয়মেন্ট। বেকারত্বের ইংলিশ হচ্ছে আনএমপ্লয়মেন্ট। খুব ইজি। আচ্ছা, এখানে আনএমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট এগুলা নিয়ে আমরা পরে কথা ডিসকাস করছি আপনাদের সাথে। আগে আমরা বেকারত্বের ইংলিশ হচ্ছে এমপ্লয়মেন্ট। এই এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্টটা কোথায় আসছে? আমরা এমপ্লয় মানে কি বুঝি?
এমপ্লয় মানে কি বুঝি? এটা একটা ভার্ব। এই ভার্ব মানে কি বুঝি আমরা? এই ভার্ব মানে হচ্ছে আপনার কাজ, কাজ ক্ষেত্র বুঝি, তাই না? ওই এমপ্লয় থেকে এমপ্লয়ের আগে ইউএন বসায় দিয়ে নেগেটিভ বানানো হয়েছে, আর ইএনটি বসায় দিয়ে এটাকে নাউন বানানো হয়েছে। কারণ সাবজেক্ট তো, এটা তো সাবজেক্ট, সাবজেক্ট তো নাউন হতে হবে অথবা প্রোনাউন হতে হবে, তাই সাবজেক্ট বানানো হয়েছে, ইএনটি দিয়ে সাবজেক্ট বানানো হয়েছে। তাহলে আনএমপ্লয়মেন্ট, এমপ্লয়টা হচ্ছে আপনার কাজ। তো এগুলো আমরা পরে দেখবো। আপাতত সাবজেক্ট আমার বসানো হয়ে গেছে, বেকারত্বের সাবজেক্ট বসানো হয়ে গেছে। এখন কি বসাবো? ভার্ব বসাবো। ভার্ব আছে? ভার্ব তো নাই। তাহলে আনএমপ্লয়মেন্টের সাথে আমরা ইজটা দিয়ে দিলাম, এমিদারের মধ্যে ইজটা দিয়ে দিলাম, কারণ এটা হচ্ছে আপনার একটা হচ্ছে কি বলে এটা, অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। আনএমপ্লয়মেন্ট একটা চেতনা, ঠিক আছে? সো এই চেতনা অনুযায়ী এটা সিঙ্গুলার ভার্ব বসেছে, এমিদারের মধ্যে ইজ। তার মানে আমার হয়ে গেছে, রাইটিং শেখা শেষ। এখন ঘটনা হচ্ছে বাকি কি আছে? একটি, একটির ইংলিশ কি? আচ্ছা, এরপরে কি আছে? গুরুতর। আচ্ছা, গুরুতর ইংলিশ কি? ধরেন আমাদের লেকচার শিটে লেখা আছে যে সিরিয়াস প্রবলেম, সিরিয়াস। আর এই যে দেখেন সমস্যা ইংলিশ কি? সমস্যা ইংলিশ হচ্ছে প্রবলেম। আচ্ছা, এবার ভালো করে লক্ষ্য করেন তো, যেটা যেখানে আছে সেটা সেখানে রাখলাম না আমি, এখন রেখেই কিন্তু এটা অনুবাদ করে ফেলতেছি, দেখেছেন? আনএমপ্লয়মেন্ট স্ট্যান্ড অ্যাজ এ সিগনিফিকেন্ট ইস্যু ইন বাংলাদেশ। আচ্ছা, এখন দেখেন, হ্যাঁ এইভাবে বসানো যায় যে রুবেল হোসেন জয় দাস আনএমপ্লয়মেন্ট, একটু ভুল হয়েছে, বানানটা ঠিক করে নেবেন, রিমেইনস আ ক্রিটিক্যাল ইস্যু ইন বাংলাদেশ। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে দেখেন আমরা এইভাবেও বসাইলাম, আর এই যে দেখেন সিরিয়াস, এটা আমাদের পরীক্ষায় কত ভাবে আসছে জানেন? ধরেন আমরা সিরিয়াস না বসাই আমরা ক্রিটিক্যাল বসাতে পারি। কি বসাতে পারি? ক্রিটিক্যাল বসাতে পারি। কি বসাতে পারি? ক্রিটিক্যাল। আমরা কি বসাতে পারি? আমরা বসাতে পারি মানে হচ্ছে আপনার গ্র্যাব। এখন আপনি বলতে পারেন, হেই গ্র্যাব মানে গ্র্যাব এখানে বসে নাকি? এখানে গ্র্যাবই বসবে। তারপরে আমরা ধরেন বসাতে পারি মেজর। তারপরে আমরা কি বসাতে পারি? মেজর। এগুলো আমরা বসাতে পারি। তারপরে আপনার আরো অনেক কিছু বসানো যেতে পারে। শুধুমাত্র এই যে সিরিয়াস, এই যে সিরিয়াস, এই যে এখানে গুরুতর, এর ইংলিশ অনেক ভাবে বসানো যেতে পারে। গ্র্যাব বসানো যেতে পারে, ক্রিটিক্যাল বসানো যেতে পারে, মেজর বসানো যেতে পারে, অনেক কিছু বসানো যেতে পারে। এখন ঘটনা হচ্ছে কেন এতগুলো ভোকাবুলারি শিখবো আপনার কোর্স থেকে? কেন এই গ্রামার শিখবো আপনার কোর্স থেকে? আসেন, এই কোর্স থেকে গ্রামার এবং ভোকাবুলারিতে আপনার প্রিলি পরীক্ষায় কি কি সমাধান দিচ্ছে আসেন দেখি। ফার্স্ট অফ অল আমরা কোশ্চিন নিয়ে এসেছি। ফার্স্ট অফ অল বাংলাদেশ ব্যাংকের একটা এডি, ব্যাংক দেখবো, বিসিএস দেখবো, আইএলটিএস দেখবো। দেখেন বাংলাদেশ ব্যাংক এডি 2018 সালে একটা কোশ্চিন এসেছে, সেখানে বলতেছে যে হি ইনজুরিয়াস ওয়ার কোয়াইট সেভিয়ার। সেভিয়ার, আমরা সেভিয়ারটা এখানে বসাতে ভুলে গেছি। এই যে আপনি এখানে সেভিয়ারও বসাতে পারেন, এই যে মেজর এই জায়গায় সেভিয়ারও বসাতে পারেন। কি বসাতে পারেন? সেভিয়ার। এটা আমি গত ক্লাসে দিয়েছি, এই ক্লাসে হঠাৎ করে ভুলে গেছি। তো এই যে দেখেন বলছে সেভিয়ার। সেভিয়ারের আপনাকে বলতেছে একটা ওয়ার্ড বের করতে। সেভিয়ারের ওয়ার্ড হচ্ছে সিরিয়াস। এই যে দেখেন সিরিয়াস। সো দেখেন আমরা সিরিয়াসের সিনোনিম পড়ে ফেলতেছি। আবার লক্ষ্য করেন বাংলাদেশ ব্যাংক এডি 2000 সরি আইবিএ এমবিএ রিটেন টেস্ট 2019 সালে একটা কোশ্চেন এসেছে, সেখানে লক্ষ্য করেন আনএমপ্লয়মেন্ট ইজ এ প্রেসিং। এই যে দেখেন প্রেসিং, এটা নিউজ পেপার থেকে তুলেছে তারা। এটা কোথা থেকে তুলেছে? নিউজ পেপার থেকে তুলেছে। দেখেন এই যে নিউজ পেপার, এটা নিউজ পেপার থেকে তুলেছে। ইজ এ ইস্যু ইন সাউথ এশিয়া, মানে হচ্ছে এটা কি, এটা কি আমরা ওই যে বললাম না যে হচ্ছে আপনার ক্রিটিক্যাল, সিরিয়াস, এই সিরিয়াসটাই হচ্ছে প্রেসিং। এটা নিউজ পেপার থেকে তুলেছে। কারা তুলেছে? আইবি এর এমবি এর পরীক্ষাতে এসেছে। তো এটা কি, এটা কি ছিল যে এটার অপশনটা আসলে কি ছিল? এটার অপশনটা ছিল যে আর্জেন্ট, আর্জেন্ট ইস্যু। আপনি সিরিয়াসের জায়গায় আর্জেন্টও বসাতে পারেন, আপনি সিরিয়াসের জায়গায় কি বসাতে পারেন? আর্জেন্ট বসাতে পারেন। আবার লক্ষ্য করেন এই এই একই জিনিস 41তম বিসিএস এ দেখেন আপনাকে বলতেছে যে গ্র্যাব, এইটা সিনোনিম বসাইতে। সো আপনি আমার রিটেন থেকে গ্র্যাবের সিনোনিম পাচ্ছেন কি? সিরিয়াস। গ্র্যাব এর সিনোনিমটাও পেয়ে যাচ্ছেন সিরিয়াস। শুধু আমরা এখানে দেখাচ্ছি এরকম না, আরো দেখাবো। দেখেন 44 বিসিএসে 41 বিসিএসে একই জিনিস এসেছে, 44 বিসিএসে এটাকে ঘুরিয়ে দিয়েছে। ঘুরিয়ে দিয়েছে কিভাবে দেখেন? অ্যালার্মিং। অ্যালার্মিং এর অর্থটা কি? আমরা অ্যালার্মিং লিখতে ভুলে গেছি, অ্যালার্মিং সেভিয়ার এগুলো লিখতে হইতো, আমরা লিখতে ভুলে গেছি। অ্যালার্মিং এইটা আবার সিরিয়াস দিয়ে এসেছিল, জাস্ট ওরা ঘুরায় কি করেছে? অ্যালার্মিংটা এখন ইউজ করেছে। 41 বিসিএস কি দিয়ে এসেছে? গ্র্যাব দিয়ে এসেছিল, আর এই বিসিএস অ্যালার্মিং দিয়ে এসেছিল। জিনিসটা পাল্টানো হয়েছে। কি জিনিস পাল্টানো হয়েছে? ভালো করে লক্ষ্য করেন, এইখানে সিরিয়াস অপশনটা দেয়নি, না দিয়ে শকিং অপশনটা দিয়ে রাখছে। তাহলে শকিং অপশনটা আমার অ্যান্সার। তো দেখেন এগুলো আমরা সব লিখে দিই, আজকে যেহেতু প্রশ্ন এনেছে এজন্য আমি লিখি নাই।
ন্যাচারাল লিখে দিই, লিখে দিলে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এটা লিখে দিলাম, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে আরো আছে না, আরো আছে। আইএলটিএস এক্সাম 2000, এটা হচ্ছে 12 ক্যামব্রিজ থেকে এসেছে। দেখেন, প্লাস্টিক পলিউশন হ্যাজ রিচ অ্যান অ্যালার্মিং লেভেল। তার মানে আপনি কোন জায়গায় বুঝতে পেরেছেন? অ্যালার্মিং লেভেল আইএলটিএস পরীক্ষায় এসেছে, এবং এইটার অর্থটা আবার ডেঞ্জারাস দিয়েছে। তার মানে আপনি সিনোনিম অ্যান্টোনিম করে কাভার কোনো জিনিস করতে পারবেন না, বাট আপনি এই কোর্স করে আপনার যত রকমের ভোকাবুলারি, ইডিয়ম এন্ড ফ্রেজ এগুলো পারবেন, গ্রামারও পারবেন। লাইক দ্যাট, গ্রামার কিভাবে পারবেন এটা আমরা আপনাকে দেখাই দিই। ধরেন এই একই সেন্টেন্সটা আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে লিখে দিল, ধরেন এই সেন্টেন্সটা আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে লিখে দিল। লাইক দ্যাট, আমি এই সেন্টেন্সটা নিয়ে এত বেশি বলতেছি এমনটা না, প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে আমি এইভাবেই বলি। ধরেন এই সেন্টেন্সটা অন্যভাবে লেখা থাকে, লাইক দ্যাট আমি যদি আপনাকে বলি, এই যে দেখেন এই কথাটা, এ একটা বিভক্তি, এই কথাটা লেখা থাকলে এর সাথে এর সম্পর্ক, তখন আপনাকে এইটা লিখতে হবে, তারপরে আপনাকে এইটা লিখতে হবে। কিভাবে দেখেন, বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট, এই যে দেখেন আনএমপ্লয়মেন্ট। ওকে, তো আমরা আনএমপ্লয়মেন্টটা এখানে লিখে দিলাম। ওকে, আনএমপ্লয়মেন্ট ইজ এ ক্রিটিক্যাল ইস্যু ইন বাংলাদেশ। দারুন, ধরেন আমরা এইভাবে লিখে দিলাম যে দেখেন আনএমপ্লয়মেন্ট। এখন আনএমপ্লয়মেন্টের সাথে এই যে বাংলাদেশটা, এটা এটা কেন আমি এটার সাথে যুক্ত করছি? আমরা বাংলায় পড়েছি না যে বিভক্তি তার পরবর্তী শব্দের সাথে অন্বয় সাধন করে। বিভক্তি কি করে? তার পরবর্তী শব্দের সাথে অন্বয় সাধন করে। তাহলে এখানে একটা বিভক্তি আছে এ, তাহলে এর পরবর্তী শব্দের সাথে অন্বয় সাধন করছে, এর জন্য আমি এখানে একটা ইন বসাইলাম, এই যে দেখেন ইন। তারপরে কি করলাম? বাংলাদেশ লিখে দিলাম, এই যে দেখেন বাংলাদেশ। তাহলে সাবজেক্ট একটু বড় হইলো না দেখতে? দেখেন সাবজেক্ট একটু বড় হইলো না দেখতে? তো সাবজেক্টকে বড় করার পদ্ধতি বুঝলেন? আর যদি আপনি মনে করেন এইটাকে আগে লিখবেন, তাহলে সাবজেক্টটা হয়ে যাবে ছোট, সাবজেক্ট হয়ে যাবে এতটুকু। আর যদি এটাকে পরে লিখছি, এই জন্য সাবজেক্ট পুরোটাই আমার কি সাবজেক্ট, তারপরে ইজ বসাতে হবে, মানে এই যে ভার্ব ইজ ক্রিটিক্যাল কি, তারপরে বাকিটুকু আর কি একটি ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল দিলাম এবার। হ্যাঁ, একবার তো সিরিয়াস দিয়েছিলাম, এবার ক্রিটিক্যাল দিলাম। ক্রিটিক্যাল সমস্যা, সমস্যার আরেকটা ইংলিশ আছে, সেটা হচ্ছে কি ইস্যু। আমরা ইস্যুটা দিলাম, প্রবলেমের বদলে আমরা ইস্যু দিতে পারি, প্রবলেমের বদলে কি দিতে পারি? ইস্যু দিতে পারি। এখন এই বাক্যটাই, একই বাক্য আমরা দেখেছি যে নিউজ পেপার গুলোতে এসেছে। একই বাক্য যদি আমরা নিউজ পেপারের দিকে লক্ষ্য করি, নিউজ পেপার গুলোতে কিভাবে এসেছে লক্ষ্য করেন। এই যে লক্ষ্য করেন, এটা কেন, এই যে লক্ষ্য করেন এইখানে দেখেন, গার্ডিয়ান পত্রিকা বলতেছে যে বাংলাদেশ, ইন বাংলাদেশ বলেনি, সে বাংলাদেশটা কি সাবজেক্ট হিসাবে ধরে নিয়েছে। যদি ইন বাংলাদেশ বলতো তাহলে এখানে একটা কমা দিতে হতো, মানে এটা একটা অ্যাডভার্ব হয়ে যেত। তো ইন বাংলাদেশ না বলে সে বাংলাদেশ বলেছে। কি বলেছে? বাংলাদেশ। তারপরে কি বলেছে? স্ট্রাগলস, ভার। বাংলাদেশকে সে সাবজেক্ট হিসেবে ধরেছে, আনএমপ্লয়মেন্টকে সে সাবজেক্ট হিসেবে ধরেনি। সে এই যে সাবজেক্ট আর এই যে ভার্ব, আর কোন স্ট্রাকচার সেও ফলো করেনি। আপনি ভালো করে লক্ষ্য করেন, উইথ অর্সিং, উইথ অর্সিং, এই যে দেখেন একটা প্রিপজিশনাল ফ্রেজ ইউজ করেছে, এই যে দেখেন একটা প্রিপজিশনাল ফ্রেজ ইউজ করেছে। কিন্তু আমাদের স্ট্রাকচার তো হওয়ার কথা ছিল যে একটা সাবজেক্ট বসবে, আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি একটা সাবজেক্ট বসবে, তারপর একটা ভার্ব বসবে, তারপরে হচ্ছে একটা অবজেক্ট বসবে। এগুলো একটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, এমনটা না। হ্যাঁ, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসবে, এতটুকু আমাদের স্ট্রাকচার। অবজেক্ট অবজেক্ট এরপরে লেট অ্যালোন বসবে, তারপরে ওই বসবে, ওই বসবে, সে বসবে, এরকম কোনো কিছু না। দেখেন উইথ অর্সিং মানে খুবই বাজে, এটা একটা ফ্রেজ, মানে প্রিপজিশনাল ফ্রেজ, এটা একটা ধরেন ফ্রেজ বসাই রেখে দিয়েছে। এই ফ্রেজটা হচ্ছে খুবই বাজে ভাবে, খুবই খারাপ ভাবে আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস। আনএমপ্লয়মেন্টকে এইখানে তারা ধরেছে অবজেক্ট হিসাবে, আনএমপ্লয়মেন্টকে অবজেক্ট হিসাবে বানাই দিচ্ছে, বাংলাদেশকে সাবজেক্ট বানায়, আনএমপ্লয়মেন্টকে অবজেক্ট। এগুলো আপনারা শিখে যাবেন, এত দ্রুত না, আস্তে আস্তে শিখে যাবেন। তারপরে কি বলছে? আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস মানে হচ্ছে বেকারত্বের সংকট। অ্যামিড, অ্যামিড মানে কি জানেন? ওই যে আমরা যে ছোটবেলায় পড়তাম না যে বিটুইন মানে দুইজন, বিটুইন মানে কি দুইজন, আর এমং মানে কি? এমং মানে হচ্ছে তিন, দুইয়ের অধিক, তাই না? দুইয়ের অধিক, অধিক। এগুলো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, বলেন ছোটবেলা থেকে পড়ে আসছি। এই এমং আর বিটুইন এর একটা আপগ্রেড ভার্সন হচ্ছে অ্যামিড। এই বিটুইন মানেও যেমন মধ্যে, এমং মানেও তেমন মধ্যে, এবং দুইটা মধ্যের মানেই হচ্ছে ঘটনা ঘটে গেছে, অ্যামিড। বুঝতে পেরেছেন? লাইটে কি সমস্যা হচ্ছে? আচ্ছা, ওকে। দুইটা ঘটনার মধ্যে একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ। তার মানে এই অ্যামিডটা হচ্ছে মধ্যে,
এই আমিরটা হচ্ছে আপগ্রেড ভার্সন, এটা হচ্ছে নিউজ পেপারের ভার্সন, বুঝছেন? এবং শুধু নিউজ পেপারের ভার্সন এমনটা না, আপনি আইবিএম এর পরীক্ষা দিতে দেবেন, নবম দশম গ্রেডের পরীক্ষা দিতে যাবেন, সেখানেও আপনি দেখতে পারবেন ইকোনমিক আনসার্টেন। ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে, এটাকে বলা হয় একটা ফিক্সড এক্সপ্রেশনস, এটাকে যুক্ত করা হয়েছে। হ্যাঁ, অনিশ্চয়তা, আনসার্টেন্স, আনসার্টেনটেস মানে হচ্ছে অনিশ্চয়তার মধ্যে দিয়ে। আবার একটু ভালো করে লক্ষ্য করবেন, দেখবেন নিউ ইয়র্ক টাইম আরেকটা জিনিস লিখেছে। কি লিখেছে দেখেন, রাইজিং আনএমপ্লয়মেন্ট, আমরা বলেছি আনএমপ্লয়মেন্ট, তারপরে কি ইন বাংলাদেশ যুক্ত করেছিলাম না, তারাও যুক্ত করেছে। স্পার্টস মানে ছড়িয়ে পড়া, দ্রুত দ্রুত গতিতে ছড়িয়ে পড়া, যেটাকে বলা হচ্ছে স্পার্টস। কনসার্ন মানে হচ্ছে উদ্বেগ, দ্রুত গতিতে একটা উদ্বেগ ছড়িয়ে পড়ছে। কি উদ্বেগ? ওভার ইকোনমিক স্টেবিলিটি, মানে হচ্ছে আপনাকে বলতেছে ওভার মানে উপরে না, ইকোনমিক স্টেবিলিটিতে মানে হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতার মধ্যে একটা ব্যাপক মানে উদ্বিগ্ন ছড়িয়ে পড়ছে বাংলাদেশে। ঠিক আছে? এন্ড এন্ড এই যে এখানে এন্ড যুক্ত করে আরেকটা হচ্ছে ফিক্সড এক্সপ্রেশন দিয়েছে, ইউথ অপরচুনিটিস। এটা একটা ফিক্সড এক্সপ্রেশন বলতেছে, এটা একটা সেন্টেন্স এনহ্যান্সার। আমাদের সেন্টেন্স এনহ্যান্সার দিয়েও একটা ক্লাস আছে, ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন সেন্টেন্স এনহ্যান্সার দিয়ে, সেগুলোতে আমরা সেন্টেন্স এনহ্যান্সার বসানো শিখবো। এন্ড দেন আল জাজিরার কথা বলতেছি, আসেন আল জাজিরা কি করতেছে, আল জাজিরা এই বাক্যটাকে ডিসপাইট ইউজ করে বসাইছে, ডিসপাইট ইকোনমিক প্রোগ্রেস। ইকোনমিক্স প্রোগ্রেস মানে হচ্ছে ইকোনমিক অগ্রগতি থাকা সত্ত্বেও বা ইকোনমিক অগ্রগতি হওয়া সত্ত্বেও, মানে এই যে হওয়া, এই যে দেখেন ডিসপাইট মানে যদিও ইকোনমিক অগ্রগতি হচ্ছে, আমরা বলি যদিও, ডিসপাইট মানে যদিও এরকম বলি, কিন্তু আসলে হচ্ছে হওয়া সত্ত্বেও। আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে আপনার ওই যে বললাম। আর এই যে দেখেন রিমেইনস, দেখেছেন কেন এই যে ইজ এর বদলে রিমেইনস বসাইছে, আমরা ইজ বসাইছি, রিমেইন বসানো যায়। তা আল জাজিরা, আমি বলেছিলাম আল জাজিরা এই কাজটা করে। রিমেইনস আ ক্রিটিক্যাল চ্যালেঞ্জ, আমরা বলেছিলাম সিরিয়াস প্রবলেম, আর তারা বলেছে ক্রিটিক্যাল চ্যালেঞ্জ, শুধু চ্যালেঞ্জ। এন্ড ইন বাংলাদেশ, বাংলাদেশে, ইন বাংলাদেশ কোথায় বসাইছে দেখেন একদম শেষে। সো ইন বাংলাদেশকে আপনি শেষেও বসাতে পারেন, সাবজেক্টের সাথে যুক্ত করে বসাতে পারেন, অথবা সেন্টেন্সের শুরুতে বসাতে পারেন। কিন্তু আমার মনে রাখতে হবে আমাদের স্ট্রাকচার কয়টা, আমাদের স্ট্রাকচার হচ্ছে ভাই দুইটা, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে সরি, একটা সাবজেক্ট প্লাস ভার্ব, এটা হচ্ছে আমার স্ট্রাকচার। কিন্তু আমরা যখন হাজার হাজার কোয়ালিটি স্ট্রাকচার শিখতে যাব, তখন কিন্তু আমরা কোনো কিছুই পারবো না। এটা আমাদেরই প্রবলেম, অন্য কারোর প্রবলেম না। এটা কাদের প্রবলেম? আমাদেরই প্রবলেম। আবার দেখেন, আপনি এমপ্লয় মানে হচ্ছে কর্মচারী, আর এমপ্লয়ার মানে হচ্ছে নিয়োগদাতা, যে আপনাকে কাজে নিয়োগ দিচ্ছে, তাকে বলা হয় এমপ্লয়ার। আর আনএমপ্লয়মেন্ট মানে কি? বেকারত্ব। আর যদি এমপ্লয় বলা হয় তাহলে মনে হয় চাকরি, বেকারত্ব না, চাকরি। সো এমপ্লয়ের অনেকগুলো ফর্ম আছে, সেগুলো আমরা আপনাদেরকে এখানে শেখাই দেবো। যেমন ধরেন এটা অনেক বড় বাক্য, মানে ধরেন এর থেকেও বড় বাক্য, ধরেন 4 লাইনের বাক্য আছে, কোনো সমস্যা নাই। আপনার কি করতে হবে, আপনার শুধু বসে বসে ভাবতে হবে ভাই কোনটা সাবজেক্ট আর কোনটা ভার্ব। আর ভার্বে অনুসারে আপনাকে ভার্বটা বুঝতে হবে টলম আছে নাকি। তবে এখানে আপনাকে একটা জিনিস শেয়ার করি, আমরা যেমন লিখেছিলাম যে ত ল ম থাকলে কি হবে, থাকলে হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম হবে, লিখেছিলাম কিনা বলেন, আপনার মনে আছে? একটু কমেন্টস করেন, আপনার মনে থাকলে একটু কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, তাহলে আমি কমেন্টস গুলো পড়বো। ওকে, আমরা রুবেলকে দেখতে পাচ্ছি খুবই অ্যাক্টিভ, আলহামদুলিল্লাহ। রাশিদ হাসানকে দেখতে পাচ্ছি, আনএমপ্লয়মেন্ট ইজ এ ক্রিটিক্যাল ইস্যু ইন বাংলাদেশ। ধারণা হচ্ছে জয় রিমেইন হবে নাকি রিমেইনস হবে? রিমেইনস হবে, রিমেইনস, রিমেইনস। কেন হবে? রিমেইনের সাথে এস বসবে, কেন বসবে? ধরেন আর কি প্লুরাল না? তাহলে প্লুরালের ক্ষেত্রে আমরা রিমেইন বসাবো, মানে আর এর বদলে রিমেইন বসাতে গেলে রিমেইন, আর ইজের বদলে আমরা যদি ইজ বসাই, এই যে ইজের বদলে যদি আমি রিমেইন বসাতে চাই, তাহলে এর সাথে একটা এস যুক্ত করতে হবে, মানে রিমেইনস, মানে এটাকে সিঙ্গুলার করে দিতে হবে। ভার্বের সাথে এস যুক্ত হলে সিঙ্গুলার, ভার্ব জন্মগত প্লুরাল, ভার্বের সাথে এস যুক্ত হলে ভার্ব সিঙ্গুলার। ঠিক আছে? তো এই হচ্ছে রিমেইনস, ইজের জন্য রিমেইনস, আর এর জন্য রিমেইন, এটা আলাদা আলাদা, এস যুক্ত নাই। তো তলম থাকলে আমরা কি বলি? ভার্বের 2 নম্বর ফর্ম বসে। কিন্তু 4টা শব্দ মনে রাখবেন, একটা হচ্ছে খেলি, একটা হচ্ছে চলি, একটা হচ্ছে বলি, আর আরেকটা হচ্ছে তুলি। এই তুলি মানে ওই তুলি না, মানে উপরে তোলা আর কি, এই তোলা। এই 4টা শব্দ যখন কোনো বাক্যে থাকবে, তখন আবার বলবেন না যে এই 4টা শব্দ শেষে ল আছে, এই যে ল আছে, এই যে ল আছে, এই ল আছে, এগুলা 4টা শব্দ শেষে ল ঠিকই থাকবে, কিন্তু এগুলা ভার্বের 2 নাম্বার ফর্ম হবে না।
এই চারটা শব্দের ক্ষেত্রে ভার্বের 1 নাম্বার ফর্মই হবে। বাকি যত আছে তল ম সেগুলার ক্ষেত্রে ভার্বের 2 নাম্বার। শুধু এই চারটা শব্দের ক্ষেত্রে আপনাকে ভার্বের 1 নাম্বার ফর্মে বসাতে হবে। বাকি সবগুলোতে তল ম থাকলে আপনি ত থাকলে ল থাকলে ম থাকলে ভার্বের 2 নাম্বার, কিন্তু এই চারটা শব্দের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? ভার্বের 1 নাম্বার ফর্ম বসাতে হবে। এটাও একটু মাথায় রাখতে হবে। এগুলা ব্যতিক্রম বলে কোনো কিছু না, এগুলা হচ্ছে আপনাকে যা জানিয়ে রাখছে, এবং আপনার যদি খাতায় নোট থাকে তাহলে আপনি সব থেকে বেটার করবেন। আসেন এখন আসেন, দেখেন এইখানে দেখেন প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে, কিন্তু তারা সবাই চাকরি পায় না। এখন আমি এটা কিভাবে লিখবো? দেখেন এটা একটা বাক্য, এই যে এটা একটা বাক্য, তো এই বাক্যটা লিখে ফেলেন। এই বাক্য থেকে আপনাকে বের করতে হবে কোনটা সাবজেক্ট, আর সাবজেক্টের পর একটা ভার্ব। এটা আগে বের করে ফেলেন। লাইকলি আমি যদি এখান থেকে দেখি প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী, এটা বারবার পড়েন, দেখেন প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে। তার মানে প্রতি বছর, এটা তো আমার অ্যাডভার্ব, এটা তো আমরা বুঝতেই পারছি, এটা 3বার পড়লেই বুঝে নেবেন হাজার হাজার শিক্ষার্থী। এটা আমার সাবজেক্ট। কোনটা আমার সাবজেক্ট? এটা আমার সাবজেক্ট। সাবজেক্ট খুঁজে পাই না স্যার। সাবজেক্ট খোঁজার ওই যে কয়েকটা কৌশল। এক হচ্ছে আপনি 3বার বাক্যটা পড়বেন, পড়লে আপনার সাবজেক্ট খুঁজে পাবেন। ভাষা ভাই আমাদের, ভাষা কার? ভাষা হচ্ছে আমাদের। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, অনেকেই লিখেছেন, আমি হয়তো কমেন্টসটা পরে দেখতেছি, হ্যাঁ একটু পরে দেখতেছি, এই জন্য আমার মন খারাপ করেন না। আমরা আরো একজনকে দেখতে পাচ্ছি, যে রানা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রাশেদ, গুড ভাই, থ্যাংক ইউ। সাইফুল ইসলাম। এবং আপনারা একটু আপনাদের দয়া করে আপনাদের ফ্রেন্ডদেরকেও দেখাতে পারেন যারা আমার ক্লাসগুলো, অথবা আমাদের পেজে যারা নক করেছিলেন যে ভাইয়া ডেমো ক্লাস দেখবো, অথবা একটা ক্লাস আমাদেরকে জয়েন করানো যায় নাকি, আমরা সবাইকে আজকে জয়েন করাতে বলতেছি। সবাই জয়েন হন, সমস্যা নাই। আপনারা ডেমো ক্লাস লাইভই দেখেন, আপনারা ডেমো ক্লাস কি লাইভই দেখেন। সব সবাই জয়েন হতে পারবেন, ডেমো ক্লাস লাইভ দেখবেন। আচ্ছা, এখন দেখেন হাজার হাজার শিক্ষার্থী, এই কথাটা আমরা বলতেছি, এইটা আমার সাবজেক্ট। আরেকটা কি? বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে, এটা আমার ভার্ব। এখন আপনার মাথায় কি আসছে? আগে ভাবেন, আপনার মাথায় আসছে প্রতি বছর। আচ্ছা, সাবজেক্ট খুঁজে বের করার কৌশলটা কি? একবার হচ্ছে বাক্যটা 3বার পড়েন, আমার ভাষা আমি বের করে ফেলতে পারবো, মানে এটা তো আপনারও ভাষা, আপনিও বের করে ফেলতে পারবেন। আরেকটা জিনিস আছে, খুঁজবেন যে কার সাথে বিভক্তি যুক্ত নাই। প্রতি বছর এর সাথে বিভক্তি যুক্ত নাই, কিন্তু প্রতি বছর একটা সময় বোঝাচ্ছে, তার মানে ভাই এইটা সাবজেক্ট হতে পারবে না। নাউন খুঁজবেন, হাজার হাজার শিক্ষার্থী, হাজার হাজার এইটাও আপনি ধরতে পারেন, কারণ এর সাথে আপনার বিভক্তি নাই। কিন্তু হাজার হাজার এই শব্দগুলো, মানে সংখ্যাবাচক শব্দগুলো কখনো সাবজেক্ট হতে পারে না। এরপরে যেটা আছে শিক্ষার্থী, এইটা সাবজেক্ট, মানে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নাউন। তো এই দুইটা মিলে সাবজেক্ট বানানো হয়েছে, হাজার হাজার শিক্ষার্থী। আপনি শিক্ষার্থীও দিতে পারেন, বাট আমরা হাজার হাজার আছে এই জন্য অ্যাডজেক্টিভের পরে যে নাউনটা আছে সেটা সংখ্যা বোঝাচ্ছে। সংখ্যা কখনো সাবজেক্ট হিসেবে ধরবেন না এইটা। তাছাড়া আপনাকে যে কোনো জিনিস আপনার সাবজেক্ট বানিয়ে দিতে পারবেন। অ্যাডভার্বকে আমরা সাবজেক্ট বানিয়ে দিতে পারবো, প্রতি বছর এটাকে আমরা সাবজেক্ট বানিয়ে দিতে পারবো। একটু পরে দেখি ওটা সাবজেক্ট। আর ভার্ব কি? পাশ করে। কিন্তু আপনার মাথায় কি আসলো? প্রতি বছর। তাহলে আপনি মাথায় যেহেতু প্রতি বছর আসে, আপনি এভরি ইয়ার লিখে দেন, এভরি ইয়ার লিখে দেন, এভরি ইয়ার লিখে দেন। যেহেতু আপনি অ্যাডভার্ব বসাইলেন, সেহেতু আপনাকে কমাটা দিতে হবে। এরপরে গিয়ে বসাবেন আপনি সাবজেক্ট বসাবেন। সাবজেক্ট কি? হাজার হাজার শিক্ষার্থী। হাজার হাজার ইংলিশ কি? হাজার হাজার ইংলিশ কি? কয়েকটা জিনিস একটু মাথায় রাখবেন। থাউজেন্ডস, থাউজেন্ডস অফ মানে হচ্ছে হাজার হাজার। কি? হাজার হাজার। থাউজেন্ড থাউজেন্ড না কিন্তু, হ্যাঁ, হাজার হাজার। আমরা বলি না যে থাউজেন্ড, থাউজেন্ড মানে কি? হাজার। আর থাউজেন্ডস এর সাথে আমরা যখন অবযুক্ত করে দেবো তখন হাজার হাজার। আবার আমরা যখন বলি না শত শত, তার মানে ওটার ইংলিশ কি হবে? হান্ড্রেডস। ওটার ইংলিশ কি হবে? হান্ড্রেডস অফ মানে হচ্ছে শত 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 শত। আবার আমরা কি বলি বলেন তো? যে লক্ষ লক্ষ বলি না, তাহলে মিলিয়নস অফ। মিলিয়নস এর সাথে এস বসবে, তারপরে অফ বসবে, মিলিয়নস অফ। তারপরে আমরা কি বলি? কোটি কোটি, সেখানে আমরা কি বলবো? কোটি কোটির ইংলিশ কি হবে? বিলিয়নস অফ। বিলিয়নস অফ। আচ্ছা, স্মল লেটার ক্যাপিটাল লেটারে হয়ে গেছে বিষয়গুলো, সবগুলাই স্মল লেটার দিতে হতো, সবগুলাই ক্যাপিটাল লেটারে দিতে হতো। তো বিলিয়নস অফ মানে কি? হাজার, লক্ষ, কোটি কোটি। তো এইভাবে আমরা হাজার হাজার, শত শত, মিলিয়নস অফ, লক্ষ লক্ষ, বিলিয়নস অফ, কোটি কোটি এগুলো দিতে পারি, কোনো সমস্যা নাই। এখন কি লেখা আছে? হাজার হাজার, তাই আমরা এখানে কি দিব? থাউজেন্ডস অফ। এখানে কি দিব? থাউজেন্ডস অফ। দেখেন
এখন কি শিক্ষার্থী, শিক্ষার্থী ইংলিশ কি স্টুডেন্ট, স্টুডেন্ট। এখন অনেক স্টুডেন্ট না, তাই স্টুডেন্টস। আর অফ দ্বারা, এই যে অফ, এই অফ দ্বারা যদি দুইটা নাউন যুক্ত হয় বা দুইটা জিনিস যুক্ত হয়, এই যে দেখেন থাউজেন্ড একটা, এই যে স্টুডেন্টস একটা, ধরেন অফ দ্বারা যদি আমার কমন নাউন যুক্ত হয়, স্টুডেন্টস হচ্ছে কমন নাউন। কমন নাউন চেনার কৌশল কি? যার সাথে এস যুক্ত করা যায় সেটাই হচ্ছে কমন নাউন। জাতিবাচক বিশেষ্য, খালি দুইটা শব্দের সাথে আমরা এস যুক্ত করতে পারি না, একটা হচ্ছে ম্যান আর একটা হচ্ছে উইম্যান। এই দুইটা শব্দের সাথে আমরা এস যুক্ত করতে পারি না, বাকি সবগুলা কমন নাউনের সাথে আমরা এস যুক্ত করতে পারি। তাহলে এস যুক্ত গুলাই হচ্ছে আমার কমন নাউন। ওকে, এখন আমরা কমন নাউন দেখতে পারলাম। এই কমন নাউন যখন অফ দ্বারা যুক্ত থাকবে তখন সেটা কালেকটিভ নাউন হয়ে যায়, পুরোটা নিয়ে কালেকটিভ নাউন। বুঝে গেছে? কমেন্টস? এটা পরে আসছে। প্রেসিং ফ্রম দ্য ইউনিভার্সিটি, থাউজেন্ডস স্টুডেন্টস ডোন্ট গেট প্রপার জব। ওকে, আপনারটাও সুন্দর হয়েছে। এবং শহীদুল আলম, আপনি কি দেখতে পাচ্ছেন? আপনার নামটা শো করতেছে। আসসালামু আলাইকুম। ওকে, ডান। আচ্ছা, দেখতেছে, আমি ওইটা থেকেও দেখতে, আচ্ছা এটা থেকে দেখি আপাতত। ওকে, আমি খুঁজে পাচ্ছিলাম না এটাতে, হ্যাঁ এখন খুঁজে পেয়েছি। আচ্ছা ওকে, এখন ঘটনা হচ্ছে এই যে, তার মানে এগুলো আপনি লিখবেন। তাহলে থাউজেন্ডস অফ স্টুডেন্ট, আপনার সাবজেক্ট লেখা হয়ে গেছে। আমি এটা একটু মুছে দিচ্ছি, হ্যাঁ, কারণ আমাদের তো লেখালেখি করতে হবে আরো। হ্যাঁ, তো আর কি লিখতে হবে? আর ভার্ব লিখতে হবে। আমাদের সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি লিখতে হবে, এটা মাথায় রাখতে। যেহেতু আপনার সাবজেক্ট লিখে ফেলেছেন, এখন আপনাকে ভার্বটা লিখতে হবে। ভার্বটা কি? পাস করে। এই বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ইংলিশ হচ্ছে পাস করা না, পাস, পি এ ডাবল এস, পাস না। ওইটা হচ্ছে আপনার গ্রাজুয়েট। এটা কি? গ্রাজুয়েট, গ্রাজুয়েট। ঠিক আছে, গ্রাজুয়েট মানে হচ্ছে পাস করা। তার মানে সাবজেক্ট লেখা হয়ে গেল, ভার্ব লেখা হয়ে গেল। আর চিন্তা আছে আমাদের? আর কোনো চিন্তা নাই। এখন আপনাকে কোনো স্ট্রাকচার ফলো করতে হবে না, কোনো স্ট্রাকচার ফলো করতে হবে না। আপনার যদি মনে হয় আর কি বাকি আছে বিশ্ববিদ্যালয় থেকে? ফ্রম ইউনিভার্সিটি, ফ্রম ইউনিভার্সিটি। এখানে অনেকজন লিখেছে, হ্যাঁ মাশাআল্লাহ, খুবই বেটার। যেমন একজন এখানে আমাদের লিখেছে হচ্ছে, আচ্ছা আমি এখানে লিখেছি, একজন এখানে লিখেছে যে প্রেসিং ফ্রম দ্য ইউনিভার্সিটি, থাউজেন্ডস অফ স্টুডেন্ট ডোন্ট গেট প্রপার জব। আচ্ছা, এখন দেখেন, মানে আপনি লিখে দিয়েছেন একভাবে সুন্দর, ওটাও আপনারটাও সুন্দর হয়েছে, বাট আমরা আরেকভাবে একটু লিখবো। হ্যাঁ, আচ্ছা, তার মধ্যে নাম হচ্ছে, আমি একটু বলে দিই, রাহিক। হ্যাঁ, মোস্তাবের রাহিক। আচ্ছা, কিন্তু ইংলিশটা আমরা এখানে লিখে দিব আগে, যেহেতু আছে এইভাবে, এইভাবে আগে লিখি, তারপর স্ট্যান্ডার্ড লেভেলটা শিখবো। কিন্তু ইংলিশ কি? কিন্তু ইংলিশ হচ্ছে বাট। আচ্ছা, এটা স্মল লেটারে হবে, বাট। এই যে দেখেন, স্মল লেটারে আমি লিখে দিলাম বাট। এখন কথা হচ্ছে, এখানেও আবার সাবজেক্ট আর ভার্ব খুঁজে বের করতে হবে। সাবজেক্ট কি? তারা সবাই, তারাই সাবজেক্ট, সবাই না। তারা সাবজেক্ট, বাট সবাইটা আমরা যুক্ত করে দিব এর সাথে। হ্যাঁ, পায়না, পায়না হচ্ছে আমার ভার্ব। পায়না হচ্ছে কি? ভার্ব। তার মানে তারা সবাই, এটা আমার সাবজেক্ট আর এটা হচ্ছে আমার ভার্ব। তাহলে সাবজেক্ট আর ভার্ব লিখেন। সাবজেক্ট কি? তারা সবাই। ইংলিশ কি? দে অল। আপনার মানে আমি সহজ করে বলতেছি, কঠিনটাও বলবো একটু পরে, কিন্তু আমি সহজটা আগে বলি। দে অল মানে কি? দে মানে তারা, অল মানে সবাই, তারা সবাই। দেখেন আরো সহজ হইলো না? তারা সবাই, তারা সবাই কি করতেছে? তারা সবাই পায় না। তাহলে পায় না ইংলিশ কি? ডোন্ট গেট। পাওয়া ইংলিশ কি? ডোন্ট গেট মানে পায় না। পায় না ইংলিশ হচ্ছে ডোন্ট গেট। গেট মানে পাওয়া, ডোন্ট গেট মানে না পাওয়া। তাহলে আমি কি লিখবো? পাওয়া ইংলিশ হচ্ছে গেট। পাওয়া ইংলিশ কি? গেট। এই যে গেট, এই যে এই পাওয়া ইংলিশ কি? পাই। এর ইংলিশ কি? গেট, গেট। আর না ইংলিশ কি? না ইংলিশ হচ্ছে ডোন্ট। তাহলে এইখানে আমরা লিখবো দে অল ডোন্ট গেট, মানে তারা পায় না। কি পায় না? আর কি বাকি আছে? চাকরি, জব, জব। জবস লিখেন, দি জবস, এটাও লিখতে পারেন, বাট আমরা জব লিখি। জব, চাকরি পায় না। দে অল ডোন্ট গেট দ্য জব। দি জব লিখেন, দি জবটা আসলে সুন্দর লাগে, দি জবটা আসলে সুন্দর লাগে। এখন কথা হচ্ছে, জব লিখলেও হবে, দি লিখতে হবে এমনটা বাধ্যতামূলক না। বাট আমি আপনাকে এখানে আরো একভাবে, যারা আমার ক্লাস করেছেন তখন আমি লিখে দিয়েছিলাম নট অল অফ দেম, নট অল অফ দেম, সরি, নট অল অফ দেম, তারা সবাই না। এটা কিন্তু, এটা আরো বেশি সহজ। ওইটাও লিখতে পারি, ওই যে এখানে লিখে দিবি একটু পরে। দেখেন আমার যারা ক্লাস দেখেছে ইনশাল্লাহ, তারা এখানে একটু পরেই লিখে দিবে যে এটা এই যারা ক্লাস দেখেছে আর কি, তারা লিখে দিবে। হ্যাঁ,
ওকে, এখন আসেন আমরা এই জিনিসটাকে ওইখানে একটা পেজে পেজে ঢুকে ওই পেজের নিচে করতে হবে যে @ বাটনটা চাপ দিলে ফলোয়ার্স আসবে, ওইটাতে যেতে হবে, পেজে যেতে হবে সরাসরি আগে। আচ্ছা, বাট দে অল ডোন্ট গেট দ্য জব বা জব যেটাই লিখেন। এখন হচ্ছে এটা আপনি অনেকভাবে লিখতে পারেন, এটা খুবই ইজি, মানে এমন না যে আপনাকে প্রচুর স্ট্রাকচার শিখতে হচ্ছে, আপনি খুব ইজিলি এই বিষয়গুলোকে বুঝতে পারবেন। হ্যাঁ, এখন আমরা দেখবো এটা নিউজ পেপার কিভাবে লিখতেছে। দেখেন, আমরা নিউজ পেপারের দিকে যদি লক্ষ্য রাখি তাহলে ইচ ইয়ার মানে প্রত্যেক বছর, আর এভরি ইয়ার মানে প্রতি বছর। একই জিনিস ভাই, খালি কেউ একভাবে লিখে আরেকভাবে লিখে। দেখেন প্রতি বছর থাউজেন্ডস অফ স্টুডেন্ট আমরা লিখেছিলাম না, এরা লিখেছে কি দেখেন, থাউজেন্ডস অফ ইউনিভার্সিটি গ্রাজুয়েটস। থাউজেন্ডস অফ ইউনিভার্সিটি গ্রাজুয়েট মানে ইউনিভার্সিটি থেকে পাশ করা গ্রাজুয়েটদেরকে বলা হয়েছে থাউজেন্ডস অফ ইউনিভার্সিটি গ্রাজুয়েটস। আমরা বলেছি থাউজেন্ডস অফ স্টুডেন্ট মানে হাজার হাজার শিক্ষার্থী, তারা বলছে যে হাজার হাজার ইউনিভার্সিটি গ্রাজুয়েট মানে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা মানুষজন বা ছাত্রছাত্রী ইন বাংলাদেশ, বাংলাদেশে। দেখেন ইন বাংলাদেশটাকে একসাথে করে এই পুরোটাকে নিয়ে একটা সাবজেক্ট বানাই দিয়েছে, বড় সাবজেক্ট বানাইছে। কোনো সমস্যা নাই, আপনার এগুলো ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা নিউজ পেপার এখন থেকে পড়তে পারবেন, গার্ডিয়ানও পড়তে পারবেন, নিউ ইয়র্ক টাইমও পড়তে পারবেন, আল জাজিরাও পড়তে পারবেন। আর সাথে সাথে ডেইলি স্টারের কথা বলতেছেন, এই তিনটা পত্রিকা বললে বিশ্বের যে কোনো পত্রিকা আপনি পড়তে পারবেন, বিশ্বের যে কোনো পত্রিকাকে আপনি হার মানাতে পারবেন। ওকে, সো আপনাকে এইভাবে হার মানাতে হবে। আমি এখান থেকে যাচ্ছি, আপনাকে এই পত্রিকাকে হার মানাতে হবে। লাইকলি চলেন আমরা দেখাচ্ছি। এরপরে দেখেন নিউ ইয়র্ক টাইম, দ্য নিউ ইয়র্ক টাইম বলতেছে কি দেখেন, যে ডিসপাইট সত্ত্বেও, যদিও, সত্ত্বেও, গ্রাজুয়েটিং ইন লার্জ নাম্বারস। আচ্ছা, মানে পাশ করা সত্ত্বেও, বিশাল একটা নাম্বার, বিশাল একটা সংখ্যক পাশ করা সত্ত্বেও, মেনি বাংলাদেশি স্টুডেন্টস, অনেক বাংলাদেশি ছাত্রছাত্রীরা স্ট্রাগল মানে কি করতেছে, লড়াই করতেছে, টু সিকিউর এমপ্লয়মেন্ট এর নিশ্চয়তার জন্য লড়াই করছে। সিকিউর মানে নিশ্চয়তার জন্য লড়াই করছে। কিভাবে কে লিখেছে দেখেন, ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন। ডিসপাইট আমরা ইউজ করি নাই, ডিসপাইট কি আমরা ইউজ করি নাই। যেমন এখানে দেখেন আমরা কি বলছি, এভরি ইয়ার thousands of students graduate from university but they all don't get job। কিন্তু তারা কিভাবে লিখতেছে লক্ষ্য করেন, আল জাজিরার দিকে লক্ষ্য করেন, থাউজেন্ডস স্টুডেন্ট না বলে গ্রাজুয়েটদেরকে বলেছে, স্টুডেন্ট বলেনি। ফ্রম ইউনিভার্সিটি থেকে, ইন বাংলাদেশের, এভরি ইয়ার কোথায়, ওই পাশে ছিল, এভরি ইয়ার কোন পাশে ছিল, ওই পাশে ছিল। তার মানে এখানে ওরা থাউজেন্ডসটাকে সাবজেক্ট হিসেবে ধরেছে আর গ্রাজুয়েটসটাকে তারা ভার্ব হিসেবে ধরেছে। এই যে গ্রাজুয়েটসটাকে তারা ভার্ব হিসেবে ধরেছে। থাউজেন্ড বললেই আপনার হয়ে যায়, থাউজেন্ডস অফ স্টুডেন্টস আমরা বলতেছি না, এটাকে সংক্ষিপ্ত কিভাবে, নিউজ পেপার গুলো কি একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করে সবসময়। থাউজেন্ডস অফ স্টুডেন্টস আমরা এটা বললাম না, স্টুডেন্টস। তো আপনি এখান থেকে স্টুডেন্টস এর বদলে শুধু থাউজেন্ডস লিখে দিলেও হবে, কিন্তু আপনি যদি আর একটু নির্দিষ্ট করে বলতে চান তাহলে গ্রাজুয়েট লিখে দেন, তাহলে নির্দিষ্ট করে হয়ে যাবে। তাছাড়া থাউজেন্ডস লিখলে শুধু পিপুল, থাউজেন্ডস মানে হচ্ছে অনেক মানুষ, এটা বোঝাবে। ঠিক আছে, থাউজেন্ডস মানে কি অনেক মানুষ। ওকে ওকে, নাইস ক্লাস। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি পেজ থেকে মানে দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখতে পেয়েছি মাশাআল্লাহ। আমি পেজ থেকে এতক্ষণ পরে দেখতে পারলাম, আমি নিজের আইডি থেকে দেখতে পাচ্ছিলাম না, এখন দেখতে পাচ্ছি। ওকে ওকে, আচ্ছা এখন লক্ষ্য করেন, ইন বাংলাদেশ এভরি ইয়ারটাকে ওইখানে বসাইছে, এবং এভরি ইয়ারকে আপনি যেখানে সেখানে বসাতে পারেন। তারপরে বাট বসাইছে, তারপরে বাট ম্যানি রিমেইন, মানে এর মধ্যে অনেকে, এই যে ম্যানি আর হওয়ার কথা ছিল, ঠিক আছে, ম্যানি আর বসালে দেখতে অসুন্দর লাগবে এই জায়গাগুলোতে, এগুলো আপনারা শিখে যাবেন, তাই রিমেইন বসাই দিয়েছে। আনএমপ্লয়েড, তাদের মধ্যে অনেকেই, মানে হচ্ছে কি তাদের মধ্যে অনেক সংখ্যক বলছে, অনেক সংখ্যক, রিমেইন মানে থেকে গেছে, আনএমপ্লয়মেন্ট বেকারত্বের থেকে গেছে। এর কারণ হচ্ছে সরকারি চাকরির পিছনে ছোটা। আপনার যদি মেধা না থাকে সরকারি চাকরি ছেড়ে দেন, মানে সরকারি চাকরির পিছনে ছেড়ে দেন। যদি পরিশ্রম থাকে তাহলে আমি বলবো আবার লাগেন, এতটুকু। আচ্ছা, এবার আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা, আমরা আপনাদেরকে যদি বলি
যে এবার হচ্ছে 44তম বিসিএস এ মাওলানা ভাসানী থেকে কিন্তু প্রথম হয়েছে। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, কত বছর ধরে বুয়েট প্রথম হয়েছে, এখন কিন্তু মাওলানা ভাসানী। আর আমাদের আরো কয়েকটা ভার্সিটি আছে উঠে এসেছে, যাদের আগে বিশেষ ক্যাডারই হইতে পারতো না, তারা এখন উঠে আসছে। এই বছর এত পরিমাণ উঠে আসছে যে তারা বিশেষ ক্যাডার। যাই হোক, এরকম আপনারাও হয়ে উঠবেন ইনশাল্লাহ। কিন্তু আপনারা গ্রামার শিখবেন, ভোকাবুলারি আলাদা শিখবেন, আলাদা বই কিনবেন, আলাদা কোনো কিছু কেনা দরকার নেই, এখান থেকে আপনি শিখে যেতে পারবেন। অনেক তরুণ তরুণী কর্মসংস্থানের অভাবে হতাশ হয়ে পড়ে, অনেক তরুণ তরুণী, ম্যানি ইয়ং অ্যান্ড উমেন, ম্যানি ইয়ং মানে হচ্ছে আপনি এটা বলতে পারেন ইয়ং মেন অ্যান্ড উমেন, এটাও বলতে পারেন উইমেন, এটাও বলতে পারেন, অথবা ম্যানি ইউথস এটা বলতে পারেন। ম্যানি ইউথস মানে হচ্ছে অনেক তরুণ তরুণী, তরুণ তরুণীর একটা ভার্সন হচ্ছে ইউথস, ইউথস এটা মানে অনেক তরুণ তরুণী। আর এটাকে ভাঙলে আপনার কি পাবে, ধরেন এইটাকে আমরা যদি লিখি যে ম্যানি ইয়ং মেন অ্যান্ড উইমেন, অ্যান্ড উইমেন এইভাবে লিখতে পারি, ম্যানি ইয়ং মেন অ্যান্ড উমেন, এটাও আমরা লিখতে পারি। কিন্তু ইউথস লিখলে এটা সংক্ষিপ্ত রূপ হয়ে যায়। তাহলে সংক্ষিপ্তটা দিয়ে একটু শিখি, লংটাতে তো আপনার পিডিএফ এ দেওয়াই থাকতেছে, তো সংক্ষিপ্তটা দিয়ে শিখি না একটু অনেক। তাহলে ম্যানি, আচ্ছা ম্যানি, এই ম্যানিটাও কিন্তু খুবই মানে আপনার কি বলে মানে খুব লো কোয়ালিটি। আপনি আ লার্জ নাম্বার অফ ইউথস এটা দিতে পারেন। তবে দেখেন ম্যানি ইউথস লো কোয়ালিটির মানে এরকম যে যারা খাতা দেখে অনেক বেশি, ম্যানি ইউথস, হ্যাঁ অনেক তরুণ তরুণী হতাশ হয়ে পড়ে। হয়ে পড়া, কেউ বলতে পারবেন হয়ে পড়া ইংলিশ কি? এই জিনিসটা কিন্তু আমরা আপনাকে বারবার শেখাচ্ছি। দেখেন এইখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন, হয়ে পড়া, হয়ে পড়া, হয়ে ওঠা, হয়ে দাঁড়ানো, এই তিনটার ইংলিশ বিকাম। এই তিনটার ইংলিশ কি? বিকাম। আর যদি আপনি দেখেন করে তোলা, গড়ে তোলা, এই দুইটা কথা লেখা আছে, করে তোলা, গড়ে তোলা। দেখেন এই দুইটা ইংলিশ হচ্ছে, এই দুইটার ইংলিশ হচ্ছে মেক, 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 এই যে মেক, এই নিচে লিখে দিলাম মেক, মেক, এই দুইটার ইংলিশ হচ্ছে মেক। এখন এখানে কি হয়ে পড়ে, দেখেন তলম আছে, তলম আছে নাই, তার ভার্বের এক নাম্বার ফর্মই বসবে। তলম তো নাই, তাহলে ভার্বের এক নাম্বার ফর্ম বসবে বিকাম, বিকাম ভার্বের এক নাম্বার ফর্মই বিকাম। তাহলে বিকামের আরেকটা ফর্ম আছে, সেটা হচ্ছে বিকেম, এটা হচ্ছে বিকামের আরেকটা ফর্ম, ভার্বের দুই নাম্বার ফর্ম, আবার তিন নাম্বার ফর্ম আবার বিকাম। তলম নাই, ভার্ব বসাই দিলাম, ভার্বের এক নাম্বার ফর্মে বসাই দিলাম, তার মানে আমার সাবজেক্ট হয়ে গেছে, আমার ভার্ব হয়ে গেছে, আর কোনো টেনশন আমার নেই, আর কোনো টেনশন আমার নেই। এখন আপনি কি লিখবেন, বাকি আপনার মাথায় কি আসছে? কর্মসংস্থানের অভাবে, কর্মসংস্থানের অভাবে, দেখেন এই জিনিসগুলো। আচ্ছা বিকাম, আচ্ছা এরপর কি আছে, কি হয়ে পড়ছে? ফ্রাস্ট্রেট, তার মানে হতাশ, হতাশের ইংলিশ কি? ফ্রাস্ট্রেট, ফ্রাস্ট্রেট, বিকাম ফ্রাস্ট্রেট মানে হতাশ হয়ে পড়ে। দেখেন আমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করি যে ফ্রাস্ট্রেশন এটা আমার কি? নাউন, আর ফ্রাস্ট্রেট এটা আমার কি? অ্যাডজেক্টিভ। বিকামের পরে আমার অ্যাডজেক্টিভ ফর্মটা বসতেছে। বিকাম মানে হচ্ছে, বিকাম কি আমাদের, মানে এগুলা আমি আপনাকে গ্রামাটিক্যাল বলে দিচ্ছি, লিঙ্কিং ভার্ব না বিকাম, বিকাম কি লিঙ্কিং ভার্ব না, বিকাম ডিপ্রেসড। এই আরো একজন বসাইছে, এই যে আরিফা জান্নাত, সেও বসাইছে মেক, সোমা রানী, সোমা রানী বসাইছে মেক, ওকে। আর আরিফা জান্নাত বসাইছে বিকাম ডিপ্রেসড, হ্যাঁ বিকাম ডিপ্রেসড হবে। আবার ফ্রাস্ট্রেট, কেন এই ইডি বসাইলাম, কেন ইডি বসাইলাম? এর একটা কারণ আছে। আপনি যখন দেখবেন লিঙ্কিং ভার্ব বসেছে, লিঙ্কিং ভার্বের পরে দুইটা ফর্ম বসে, লিঙ্কিং ভার্বের পরে দুইটা ফর্ম বসে, হয় নাউন বসে না হয় অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের পরে কয়টা ফর্ম বসে? হয় নাউন বসে না হয় অ্যাডজেক্টিভ বসে। আর লিঙ্কিং ভার্বের পরে কখনো অন্য কোনো ফর্ম বসে না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, ইডি হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, আর ফ্রাস্ট্রেশন এটা হচ্ছে নাউন ফর্ম। তাই অ্যাডজেক্টিভ ফর্মটা একটু চিনে রাখবেন, এবং এইটা কিন্তু মানে এটা এইভাবে চিনে রাখেন আপাতত। এগুলো আমরা গ্রামাটিক্যালি একটু আলোচনা না করলে অনেক সময় দেখা যাচ্ছে গ্রামাটিক্যালি একটু প্রবলেম হয়। কর্মসংস্থানের অভাবে, দেখেন কোথাও যদি অভাবে কথাটা লেখা থাকে, তার মানে অভাবের কারণে, কারণে কথাটা লুকানো থাকে, কারণা কথাটা লুকানো থাকে, অভাবের কারণে, কোনো একটা কিছুর কারণে, এরকম। দেখেন এখানে যদি আমরা বলতাম অনেক তরুণ তরুণী কর্মসংস্থানের অভাবের কারণে
হতাশ হয়ে পড়ে। কারণের কথাটা কই, কারণের কথাটা লুকানো থাকে। লুকানো কথাটাকে আমরা কারণের ইংলিশটা হচ্ছে ডিউ টু। কারণের ইংলিশ কি? ডিউ টু। এটা তো ক্যাপিটাল, এই স্মল লেটারে ক্যাপিটাল লেটারে লিখলাম, কিন্তু আমরা এখানে কি লিখবো? ডিউ টু। কি? ডিউ টু। ডিউ টু কিসের অভাবে? কর্মসংস্থানের অভাবে। তাহলে কর্মসংস্থানের ইংলিশ কি? ডিউ টু ল্যাক। ল্যাক মানে অভাব। অফ, এই যে দেখেন অভাবটা আগে লিখলাম, এই যে ল্যাক। আর এই যে দেখেন র এর জন্য অফ, তারপরে কি? কর্মসংস্থানের। তাহলে কর্মসংস্থান ইংলিশ কি? এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট। এই যে দেখেন মেন্ট লিখলাম, এটা একটা নাউন ফর্ম। কেন? অফ প্রিপোজিশনের পরে একটা নাউন ফর্ম বসে, তাই আমরা নাউন ফর্ম বসালাম। ডিউ টু ল্যাক অফ এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্টের কারণে। এমপ্লয়, আপনাদেরকে কিন্তু বারবার আমি একটা কথা বলি, এমপ্লয়, ঠিক আছে? এমপ্লয় একটা যখন থাকবে তখন সেটাকে আপনার বলবেন হচ্ছে কাজ, কর্ম, এরকম আর কি। কিন্তু যখন আপনি বলবেন এমপ্লয়ি, তখন এটা কর্মী বোঝাবে, কর্মী। কিন্তু যখন আপনি আবার বলবেন এমপ্লয়ি, এমপ্লয়ার, তখন এটা নিয়োগদাতা, মানে যে আপনাকে নিয়োগ দান করবে তাকে বলা হয় এমপ্লয়ার। আর এমপ্লয়মেন্ট হচ্ছে আপনার কি বলে ওইটা? এমপ্লয়মেন্ট, এটা একটা নাউন, এর মানে হচ্ছে আপনার কর্মসংস্থান। বুঝে গেছে? এমপ্লয়ার মানে হচ্ছে নিয়োগদাতা, এমপ্লয় মানে হচ্ছে কর্মচারী, এমপ্লয় মানে হচ্ছে কাজ। ওকে, কর্ম, কর্ম বলা হয় আর কি। সো এইভাবে আমরা জিনিসগুলোকে একটু আলাদা আলাদা করে চিন্তা করব। আমরা কিন্তু নেক্সট ক্লাসে গেলে তখন আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো। এতটুকু কি বুঝতে পেরেছেন? আসসালামু আলাইকুম ভাই হৃদয় হাসান, ওয়ালাইকুম আসসালাম। থ্যাঙ্কস টু দিলে হবে? থ্যাঙ্কস টু, থ্যাঙ্কস টু দিলে হবে কোথায়? এটা আসলে জয়দাস একটু আপনি একটু স্পেসিফিক করেন, হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো। এতটুকু তো বুঝতে পেরেছেন না? বুঝেননি এখনো? ওকে, ওকে, দেখেন এটা, এটা আপনি বলতে পারেন যে ভাই এইটা পৃথিবীর সব থেকে সহজ রুলস আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, ইনশাল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনারা ভালো, আপনাদের ভালো লাগাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য আপনি আলাদা আলাদা, এখানে 10টা ক্লাসের মাধ্যমে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং কমপ্লিট করে দেওয়া হবে। বাকি 10টা ক্লাস হচ্ছে বাংলা থেকে ইংলিশ থেকে বাংলা কিভাবে করতে হয় এটাও শেখানো হয়ে যাবে। আর বাকি 10টা ক্লাস হচ্ছে ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, এসে রাইটিং, প্রেসেস রাইটিং গুলোকে কিভাবে সাজাতে হবে এগুলোও ক্লাস হয়ে যাবে। আর বাকি 5টা ক্লাস হচ্ছে আধুনিক তথ্যের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেওয়া হবে। মোট 35টা ক্লাস সুন্দর করে সাজানো আছে এই কোর্সে। আর আমরা কোর্স ফি খুবই কম রেখেছি, মাত্র 499 টাকায়। থ্যাঙ্কস টু ইনস্ট্যান্ট অফ, ডিউ টু, ইট উইল বি রাইট। থ্যাঙ্কস টু মানে এখানে আপনি যেটা বসাচ্ছেন না জয়দাস, থ্যাঙ্কস টু মানে হচ্ছে আপনার পরিবর্তে। কারণে এটা খুব একটা এখানে হবে না। থ্যাঙ্কস টু বসানে পরিবর্তে, এর কারণে এটা বসবে না। ডিউটির বদলে আপনি বসাতে চাচ্ছেন না, ওটা কারণে আসে না, ওটা পরিবর্তে আসে, এরকম আর কি। হ্যাঁ, ঠিক আছে। তো এখন দেখেন এইখানে এটা লিখে, এটা লিখে আচ্ছা, এখানে হচ্ছে আমরা গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইম, আল জাজিরা পত্রিকাগুলোকে নিয়ে এসেছি সুন্দর করে, এবং এগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি লাইক দ্যাট। এই যে দেখেন, আর ল্যাক অফ আনএমপ্লয়মেন্ট, আমরা কি লিখেছি বলেন তো? আমরা কি লিখেছি? যে মেনি ইউথস বিকাম ফ্রাস্ট্রেটেড ডিউ টু ল্যাক অফ এমপ্লয়মেন্ট। এইবারে একটু লক্ষ্য করেন, এই যে দেখেন এইখানে আমরা এখানে লিখে দিচ্ছি আর ল্যাক অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, মানে বলতেছে আর ল্যাক অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। ল্যাক অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস মানে হচ্ছে আপনার কর্মসংস্থানের সুযোগের অভাবে কি হচ্ছে? লিভস মানে ত্যাগ করছে মেনি ইয়ং মেন এন্ড উমেন ইন বাংলাদেশ। হ্যাঁ, লিভস মানে এখানে ত্যাগ করা না, লিভস মানে এখানে হচ্ছে আপনার হতাশ হয়ে পড়া, এরকম বোঝাবে। মেনি ইয়ং এন্ড উমেন বাংলাদেশ ফ্রাস্ট্রেটেড। আচ্ছা, মানে এখানে আসলে ত্যাগ করতেছে বাংলাদেশের অনেক তরুণ শিক্ষার্থীরা কি হচ্ছে? ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে, বাংলাদেশ ফ্রাস্ট্রেট। উমেন ইন বাংলাদেশ ফ্রাস্ট্রেট, ইয়ং মেন এন্ড উমেন দিয়েছে। আবার নিচেরটা একটু লক্ষ্য করেন, উইথ লিমিটেড জব প্রসপেক্টস, উইথ লিমিটেড জব প্রসপেক্টস। এগুলোকে আপনি লিখতে পারবেন? লিখতে পারবেন না। এগুলোকে বলা হয় যে সেন্টেন্স ইনহ্যান্সার, মানে একটা সেন্টেন্সে অনেক কিছু দেওয়া থাকবে, আপনি কিভাবে সাজাবেন। আমরা তো এখন সাজানো শিখছি না, কিন্তু আমরা এখন থেকে দেখে রাখতেছি। আমরা 5টা ক্লাসের পর থেকে সাজানো শিখবো। ম্যানি ইয়ং, ম্যানি ইয়ং বাংলাদেশিস, মানে এই যে দেখেন ম্যানি ইয়ং বাংলাদেশিস, মানে বাংলাদেশে অনেক বাংলাদেশি কি করছে? ফেস, মুখাপোক্ষি হচ্ছে গ্রোয়িং ফ্রাস্ট্রেশনের মুখাপোক্ষি হচ্ছে বা ফেস করছে।
বা ধরেন হচ্ছে ওই কি বলছে যে গ্রোয়িং ফ্রাস্ট্রেশন, তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন বৃদ্ধি পাচ্ছে। কেন? কারণ তারা ম্যাক্সিমাম জব সেক্টরে ম্যাক্সিমাম বলা হয় যে বাংলাদেশে সরকারি জবের পিছনে এমন ভাবে ছুটা হয়েছে যেটা গোটা ওয়ার্ল্ডের কোথাও নাই। গোটা ওয়ার্ল্ডের কোথাও নাই যে বাংলাদেশের মতন এইভাবে গভর্নমেন্ট জবের পিছনে ছোটা হয়েছে, গোটা ওয়ার্ল্ডের কোথাও নাই। এরকমও নিউজ পর্যন্ত আসছে, আমরা ওগুলো পড়াবো, আপনাদেরকে নিউজ পেপার পড়াবো, সেখানে দেখাই দিব। এরপর আসেন আল জাজিরা, আনএমপ্লয়মেন্ট কন্টিনিউস। আনএমপ্লয়মেন্ট কি হচ্ছে? কন্টিনিউস হচ্ছে। টু ফাস্ট, আনএমপ্লয়মেন্ট কন্টিনিউস টু ফাস্ট। আনএমপ্লয়মেন্ট এখানে কন্টিনিউস মানে হচ্ছে ধাবিত করা, এখানে কন্টিনিউ মানে হচ্ছে আপনাকে কোনো একটা দিকে ধাবিত করা। কন্টিনিউস টু ফাস্ট, কন্টিনিউস টু মানে হচ্ছে ধাবিত করছে কোথায়? ফ্রাস্ট্রেশনের দিকে, ফ্রাস্ট্রেটের দিকে। কাকে? বাংলাদেশি ইউথদেরকে, বাংলাদেশি ইউথদেরকে। আচ্ছা, এমিড স্কেয়ার্স জব মানে হচ্ছে স্কেয়ার্স জব মানে হচ্ছে অপ্রতুল্য, মানে হচ্ছে যেটাকে দেখা যায় না, মানে খুবই মানে রেয়ার আর কি। জব অপরচুনিটিস মানে খুবই কম জব অপরচুনিটিস এর মধ্যে দিয়ে বাংলাদেশকে ধাবিত করা হচ্ছে একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে, একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে। আমি যদি আপনাদেরকে আজকেও বলি যে আমরা যখন কোটা আন্দোলনের জন্য লড়াই করেছি, যখন জুলাই হয়েছে, জুলাইও যারা লড়াই করেছে তারা এখন ম্যাক্সিমাম, আপনি নাহিদকে দেখেন, উনি হয়তো সেক্টরে বসেছিল, এখন ওইখান থেকেও ছেড়ে দিয়ে চলে আসছে, বা বাকি যারা আছে তারা গিয়ে জব করতেছে। আসলে হচ্ছে বিষয়টা হচ্ছে যে এরকম যে জব আমি করতে বলতেছি না এমনটা না, কিন্তু যাদের মনে করেন পরিশ্রম আছে, দুইটা জিনিস আছে, এক হচ্ছে পরিশ্রম, দুই হচ্ছে মেধা, তারা হচ্ছে জব সেক্টরের সাথে লেগে থাকবে। আর যাদের মেধা নাই তারা জব সেক্টরের সাথে লেগে থাকবে তাদের পরিশ্রম দিয়ে। যাদের এই দুইটাই নাই, আপনি যদি অলস হয়ে থাকেন, আপনার প্রচুর মেধা বাট আপনি অলস, তাহলে আমি বলবো যে আপনি দরকার নেই। কারণ আমার এক বড় ভাই আছে, আপনি যদি তাকে ম্যাথ দেন ম্যাথ করে দিবে। আমার ফার্স্ট ইয়ার জীবন থেকে, আমার ভার্সিটির ফার্স্ট ইয়ার জীবন থেকে একটা জিনিস, হ্যাঁ এটা পড়েছি, আমার ফার্স্ট ইয়ার জীবন থেকে একটা জিনিস হচ্ছে, আমি আপনাদের সাথে যদি শেয়ার করি, আমার ফার্স্ট ইয়ার জীবন থেকে একটা জিনিস আমি সব থেকে বেশি ফেস করেছি, সেটা হচ্ছে ফার্স্ট ইয়ার জীবনে একটা বড় ভাই ছিল হলে, তার কাছ থেকে অনেক হেল্প নিয়েছি। ম্যাথ করতে গেলে তার কাছ থেকে হেল্প, বাংলাদেশে ম্যাপ বুঝতে গেলে তার কাছ। আমাদের একটু সাউন্ডের প্রবলেম হয়েছে, আমাদের একটু প্রবলেম হয়েছে সাউন্ডের, এটা আমি একটু চার্জ দিতে ভুলে গেছিলাম। এখন মনে হয় সাউন্ডে একটু বাজে আসছে, কোয়ালিটিফুল ভাবে একটু অন্যভাবে আসছে, এটা আমি বুঝতে পারছি। সাউন্ড এখন কেমন আসছে? এই সাউন্ড দিয়ে কি ক্লাস নেওয়া পসিবল, নাকি আবার আমরা মাইক্রোফোন নতুনটা লাগাবো? মাইক্রোফোন নতুনটা লাগাতে গেলে আমাদেরকে একটু সময় দিতে হবে। একটা ইয়া আছে, মাইক্রোফোন আছে, এই যে কানে দেয়, ওটা হবে না, হবে না। ওকে, আমরা একটু চার্জে দিতে ভুলে গেছিলাম, তো হঠাৎ করে আমাদের পরে মনে হয়েছে যে এটাকে চার্জে দিয়ে আনা দরকার। তো সাডেনলি আমরা এখন আর ওইভাবে পসিবল হচ্ছে না যে সাউন্ড একটু সাউন্ড আসছেই না। ওকে, এখন সাউন্ড কেমন আসছে? এখন সাউন্ড কেমন আসছে? আপনারা কি এখন সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা? সাউন্ড অফ স্যার। ওকে 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 ওকে, বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা, এটা ফোনের সাউন্ড। ওকে, আমরা তারপরে আপনাদেরকে একটু বলে দিই,
চলবে স্যার, আলহামদুলিল্লাহ চলবে, এটাই ভালো বিষয়। একটু ভুলে গেছি, এটার জন্য সরি, একটু বই নিয়ে ব্যস্ত ছিলাম এবং বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম। আচ্ছা আচ্ছা, কথাগুলো হচ্ছে এরকম যে আপনারা যারা মানে প্রস্তুতি নিতে মেধা নাই এবং হচ্ছে হার্ডওয়ার্ক নাই, তাদেরকে আমি বলবো ভাই মেধা এবং হার্ডওয়ার্ক বাতিল করেন। হ্যাঁ, মানে বাতিল মানে হচ্ছে মেধা হার্ডওয়ার্ক যদি থাকে তাহলে আপনি জব সেক্টরে আগান, আর না হোক অন্যথায় আপনি জব সেক্টরে আগান না। দুইটাই আপনার দরকার আছে, মেধা এবং হার্ডওয়ার্ক। যদি আপনাকে আমি বলবো আপনার যদি মেধা নাও থাকে তাহলে হার্ডওয়ার্কিং করেন, তাহলে আপনি জব সেক্টরে আসেন। এটাই বলতেছি, কারণ হচ্ছে এইখানে বিষয়টা হচ্ছে দাঁড়াচ্ছে যে আমাদের দেশে বেশিরভাগ অংশই এরকম দাঁড়াচ্ছে যে বেকার। একটু লক্ষ্য করেন, আমরা এটাও একটু করে দিই, আমি বুঝতে পারছি সাউন্ড স্যার, ঠিক আছে ওকে, যতটুকু পারা যায় তাই না, তারপর আবার চার্জিং হয়ে গেলে আবার লাগাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, সরকারি ও বেসরকারি খাতে পর্যাপ্ত চাকরির সুযোগ না থাকায়, এই যে দেখেন অভাবে না থাকায়, এই কথাগুলো যখন থাকবে তখন বুঝে নেবেন এর ভিতরে কারণে কথাটা উল্লেখ, মানে কারণে কথাটা হচ্ছে উজ্জ আছে, কারণে কথাটা উজ্জ আছে, এটা আপনি বসাই দেবেন, ঠিক আছে। তো এখন আসেন আমরা এই জিনিসগুলো একটু দেখবো। যেমন সরকারি ও বেসরকারি খাতে পর্যাপ্ত চাকরির সুযোগ না থাকায়, কি বলছে, বেকারত্বের হার বাড়ছে। তাহলে দেখেন আমরা এখানে যদি দেখি যে সাবজেক্ট কোনটা ভাগ কোনটা, সাবজেক্ট খোঁজার জন্য আমরা বেকারত্বের হার, এই যে দেখেন যেটাতে, এই যে দেখেন সরকারি, এই যে দেখেন এই পর্যন্ত হচ্ছে আমার সাবজেক্ট খোঁজার কৌশল হচ্ছে 3 বার বাংলা বাক্যটা পড়েন, তাহলে সাবজেক্ট পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে সাবজেক্টের ওই যে এটা থাকবে না, যে দেখেন বেকারত্বের হার বাড়ছে, এই যে দেখেন বাড়ছে, এইটা হচ্ছে আমার ভাগ বাড়ছে, তার মানে সাবজেক্ট আর ভাগ পাশাপাশি আছে। সাবজেক্ট আর ভাব যখন বাংলায় পাশাপাশি আছে তখন আর কি চিন্তা, লিখতে লিখতে চলে যান। যেমন দেখেন সরকারি ও বেসরকারি খাতে, এই ও দ্বারা দুটাকে যুক্ত করা হয়েছে, যেন দুটো একসাথে লিখতে হবে, সরকারি ও বেসরকারি খাতে। দেখেন আমি একটু দেখি, এই বই আমরা পড়ে দিব, কিন্তু আমি তো সাউন্ড করতে ওকে। আমরা এই লাইনটা লিখার পরে আমরা মাইক্রোফোনটা লাগিয়ে ফেলো যতটুকু পারা যায়, এখানে লাগাবো। সরকারি ও বেসরকারি খাতে, ইংলিশ হচ্ছে আপনি যখন লিখবেন তখন আপনি লিখবেন ইন দা, সরকারি ইংলিশ আমরা জানি গভর্নমেন্ট, চালু করে লাগাও। ওকে ওকে ওকে, আমরা যতটুকু পারা যায় আর কি ততটুকুর মধ্যে এই লাইনটা শেষ করে দিই। এই লাইনটার মধ্যে চার্জিং একটু মানে থাকবে বলে আশা করছি। আছে, লাইট জ্বলছে, ওকে। আচ্ছা, ইন দা, সরকারি আপনি এইভাবে লিখতে পারেন পাবলিক, যখন সরকারি বেসরকারি একসাথে থাকবে না তখন পাবলিক এন্ড প্রাইভেট লিখে দিবেন, এটা সব থেকে বেশি সুন্দর। পাবলিক এন্ড প্রাইভেট সেক্টর, পাবলিক এন্ড প্রাইভেট সেক্টর, ওকে। কেউ কমেন্টস করছেন? আচ্ছা, গভর্নমেন্ট এন্ড নন গভর্নমেন্ট সেক্টর, হ্যাঁ আমি তো আপনাকে বললাম গভর্নমেন্ট এন্ড নন গভর্নমেন্ট সেক্টর লিখলেও হবে, কিন্তু আমরা একটু সুন্দর করে লেখার জন্য পাবলিক এন্ড প্রাইভেট লিখেছি। সরকারি আর বেসরকারি একসাথে থাকলে পাবলিক প্রাইভেট লিখবেন, দেখতে সুন্দর লাগে। তবে গভর্নমেন্ট নন গভর্নমেন্ট লিখলেও সমস্যা নাই। হ্যাঁ, পাবলিক এন্ড প্রাইভেট সেক্টর, সেক্টর মানে হচ্ছে খাতে, আর ইন এখানে আমরা বসালাম ইন দা প্রাইভেট এন্ড পাবলিক সেক্টর, তার মানে ইন দিয়ে শুরু করা হয়েছিল, এই জন্য আমি এখানে কমা বসাচ্ছি। প্রেপোজিশন দিয়ে শুরু করলে, হ্যাঁ, সাউন্ড সাউন্ড নিচ্ছে না, না এখন ক্লিয়ার, এখন আমরা মাইক্রোফোন লাগিয়ে ফেলেছি, এখন ক্লিয়ার, মাশাআল্লাহ, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার, ক্লিয়ার, হ্যাঁ এখন ক্লিয়ার। এখন তো আমরা মাইক্রোফোন লাগিয়ে ফেলেছি, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা আসলে খেয়াল করিনি, হঠাৎ করে আমরা পরে বুঝতে পেরেছি যে এটা আসলে চার্জে দিয়ে রাখতে হবে। আচ্ছা, পর্যাপ্ত চাকরির সুযোগ না থাকায় বেকারত্বের হার বাড়ছে। হ্যাঁ, ইন দ্য পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর, কি বলছে, ইন দ্য পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর, তারপরে কি বলছে, পর্যাপ্ত চাকরির সুযোগ না থাকায়। আচ্ছা, ইনসাফিসিয়েন্ট, আচ্ছা এইখানে কমা দেওয়ার দরকার নাই, এখানে আরো লিখে যায়
ধরেন হচ্ছে পর্যাপ্ত চাকরির সুযোগ না থাকায়, তাহলে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে ইনসাফিসিয়েন্ট দেন। ইনসাফিসিয়েন্ট মানে হচ্ছে অপর্যাপ্ত আর কি। ইনসাফিসিয়েন্ট কি চাকরির সুযোগ, জব অপরচুনিটি। জব মানে হচ্ছে চাকরি, আর অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ। অপরচুনিটি মানে হচ্ছে কি সুযোগ, অপরচুনিটিস। ঠিক আছে। আচ্ছা, ইন দা পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর ইনসাফিসিয়েন্ট জব অপরচুনিটিস, এতটুকু লিখলে হবে। এখানে দেখেন আমরা না থাকার কারণে যে ডিউ টু লিখতে হবে, ডিউ টু দিয়ে শুরু করতে হবে, এটাও আমি শুরু করিনি। দেখেন এটাও আমি কেটে দিলাম, এটাও শুরু করার দরকার নেই। দেখেন এটাও হয়ে গেছে সেন্টেন্স। ডিউ টু দিয়ে শুরু করলেই বেটার হইতো, বাট আমরা ডিউ টু দিয়েও শুরু করিনি। আমাদের এই যে পর্যাপ্ত চাকরির সুযোগ না থাকায়, হ্যাঁ কি বলছে, ইনসাফিসিয়েন্ট জব অপরচুনিটিস মানে হচ্ছে অপর্যাপ্ত চাকরির সুযোগ, এটা বলতেছে। বেকারত্বের হার বাড়ছে, তাহলে বেকারত্ব যখন সাবজেক্ট আর ভার্ব লিখবেন তখন একটা কমা দিয়ে তারপর সাবজেক্ট আর ভার্ব লিখবেন। যেমন হচ্ছে এই যে দেখেন বেকারত্বের হার, তাহলে বেকারত্বের হার কি আনএমপ্লয়মেন্ট রেট। আনএমপ্লয়মেন্ট আর হার ইংলিশ কি, হার ইংলিশ হচ্ছে রেট। তারপরে কি বাড়ছে, এখন এখানে বাড়ছে, এটা কন্টিনিউ, এটা থেমে গেছে না, থামেনি, বাড়ছে। ইজ ইনক্রিজিং, ইজ ইনক্রিজিং, যখন আপনার কোনো কাজ থামেনি এখন পর্যন্ত, ওটা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, তখন এটা কন্টিনিউয়াস টেন্স। কি টেন্স? কন্টিনিউয়াস টেন্স। তাহলে এম ইজ আর এরপরে কি করে দিব, এন্ড ইনক্রিজিং। আচ্ছা, ইনক্রিজিং এটা আমরা যুক্ত করে দিব। ওকে 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 ওকে। এখন ইনক্রিজিং এর বদলে রাইজিং দিবেন, এটা বেশি সুন্দর লাগে। আর গতদিন কিন্তু আমরা আপনাদেরকে দেখেছি, অন্যদেরকে দেখেছি রাইজিং দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে রাইজ আর আরেকটা হচ্ছে রেইজ। রাইজ আর রেইজ, রেইজ এই দুইটা ফর্ম আছে। রাইজ মানেও একই যা, রেইজ মানেও তাই, অন্য কোনো কাহিনী নাই। কিন্তু রেইজ এর পরে অবজেক্ট বসবে আর রাইজ এর পরে অবজেক্ট বসবে না, বুঝতে পেরেছেন? রেইজ এর পরে নাউন অথবা প্রোনাউন থাকতেই হবে, মাস্ট বি। আর রাইজ এর পরে নাউন অথবা প্রোনাউন থাকা যাবে না। যেমন হচ্ছে দেখেন এখানে যদি আমি রাইজ না বসাই রেইজিং বসাইতাম তাহলে একটা অবজেক্ট থাকতে হতো, কিন্তু আমার তো এখানে শেষ, বেকারত্বের হার বাড়ছে, এই যে কমা বসাই দিলাম, আর কি কিছু আছে, তাই রাইজিং বসাইলাম, রাইজিং এইটা বসাইছি। কারণ এরপরে নাউন প্রোনাউন থাকবে না, কিন্তু এরপরে নাউন প্রোনাউন। যেমন গতকাল একজন লিখেছিল যে ভাইয়া তাহলে হচ্ছে আই অ্যাম সরি, হ্যাঁ একজন লিখেছিল হচ্ছে রেজড ইন ঢাকা। রেজড ইন ঢাকা না, রেজড ইন ঢাকা না, ওইটা ওটা অন্য জিনিস হবে, ওইটা আলাদা জিনিস। হ্যাঁ, তো ওইটা আমরা দেখাবো পরবর্তীতে। যেমন হচ্ছে আপনার এই জিনিসগুলো আমরা একটা ক্লাসে দেখাইছি যে রাইজ কোথায় বসবে, রেইজ কোথায় বসবে। আবারও আপনাদের সামনে নিয়ে আসবো, সমস্যা নাই, ছোট ভিডিওর মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটা ছোট ভিডিওর মাধ্যমে আমরা নিয়ে আসবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। ওকে ওকে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটা আমি বুঝতে পারছি। ওকে, কিন্তু ওই যে সাউন্ড খারাপে কিছু স্টুডেন্ট আবার চলে গেল হঠাৎ করে। ইজ রাইজিং আর ইনক্রিজিং, রাইজিং। অথবা আপনি আর একটা বসাতে পারেন সোরিং, অথবা আপনি আর একটা বসাতে পারেন, সেটা কি সোরিং, দেখেছেন? এটা বসাতে পারেন, এটা মানেও বৃদ্ধি পাওয়া। সো এইভাবে আমরা লিখে দিতে পারি। মানে আমাদের কাহিনী হচ্ছে সাবজেক্টের ভাগ তো বাংলায় পাশাপাশি আছে, এই জন্য আর সমস্যা হয়নি। যেটা যেখানে ইচ্ছে সেটা সেখানে লিখে দিয়েছি, যেটা যেখানে আছে সেটা সেখানে লিখে দিয়েছি, তাই না বলেন? ডিউটিও আমার ইউজ করতে হয়নি। লাইক দেন আমি যদি একটু পিছনের দিকে আসি, দ্য গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইম, আল জাজিরা, তিনটা পত্রিকার দিকে লক্ষ্য করি। দেখেন আপনার যদি তিনটা বন্ধু থাকে, সাপোজ অফ দ্যাট আমি আপনাকে বলছি, আপনার যদি তিনটা বন্ধু থাকে, আপনি একভাবে লিখবেন, তিন বন্ধু দেখবেন তিন ভাবে লিখেছে। তার মধ্যে ধরেন একটা বন্ধুর নাম কি গার্ডিয়ান, সে একভাবে লিখেছে। ঠিক আছে স্যার, ভাবা অনুবাদ কয়টা ক্লাস থেকে করাবেন? ভাবা অনুবাদ 10টা ক্লাসের পর থেকে শুরু হবে। ও আচ্ছা, মানে ওইটা বলতেছেন, ওইটা হচ্ছে আগে তো আমাকে নর্মাল রাইটিং প্রথম 5টা ক্লাসের মধ্যে শিখতে হবে, তারপরের 5টা ক্লাস আপনাকে ভাবা অনুবাদ স্টাইলে শেখানো হবে। হ্যাঁ, মানে এই যে সুন্দর স্টাইলে শেখানো হবে, তারপরে আপনাকে নিয়ে আসা হবে বাংলা, ইংলিশ থেকে বাংলা কিভাবে করতে হয়। সেখানেও দুই ভাবে, একভাবে হচ্ছে নর্মাল ইংলিশ থেকে বাংলা, আরেকভাবে হচ্ছে ভাবা অনুবাদ, দুইটাই শিখবেন আপনি মানে কন্টিনিউয়াসলি। হ্যাঁ, আচ্ছা, ডিউ টু দ্য রেট অফ জব অপরচুনিটি অ্যামিড ইন পাবলিক এন্ড প্রাইভেট, গুড, আপনারটা হয়েছে। সেক্টরটা দিয়ে দেন, আপনার না সেক্টর দিলেও চলবে, ইন যেহেতু লিখেছেন না সেক্টর দিলেও চলবে। আনএমপ্লয়মেন্ট ট্রেন্ড ইজ রাইজিং, দারুন, আনএমপ্লয়মেন্ট রেট না বলে আনএমপ্লয়মেন্ট ট্রেন্ড ইউজ করেছে, ঠিক আছে। আচ্ছা দারুন, আপনারটা দারুন হয়েছে। বাংলাদেশ আনএমপ্লয়মেন্ট রেট ইজ রাইজিং, বাংলাদেশ আনএমপ্লয়মেন্ট রেট, বাংলাদেশ। আমাদের বইয়ে লিখা আছে, কয়েকটা বই আছে বাজারে, সেখানে লেখা আছে ব্যক্তিবাচকের সাথে, ব্যক্তিবাচক ছাড়া অন্য কোনো কিছুর সাথে অ্যাপোস্ট্রফি বসবে না, এটা ভুল সিদ্ধান্ত। হ্যাঁ, এগুলো আমাদের গ্রামারের ভুল, এগুলা চেঞ্জ করতে হবে ফার্স্ট অফ অল।
এখানে দেখেন গার্ডিয়ানের মতন একটা পত্রিকা এই গ্রামার ভুল করবে আপনার মনে হয়? না, এগুলো গ্রামার ভুল করবে না। সাউন্ড আছে? না, সাউন্ড। ওকে, আচ্ছা, পরের দিনের ক্লাস থেকে আমরা এই বিষয়টাকে খুব অবজারভেশনের মধ্যে দিয়ে যাব ইনশাআল্লাহ। কারণ হচ্ছে এইটা আসলে আমাদের গুরুত্ব দেওয়া উচিত ছিল যে চার্জার একটু প্রবলেম, এবং আমরা আরো একটা দরকার হয় মানে মাইক্রোফোন কিনে নিব, যাতে করে আপনাদের দুইটা মাইক্রোফোন দিয়ে নেওয়া যায় একটা বিকল্প। ইনশাআল্লাহ কালকে ক্লাস থেকেই করবো এটা। আচ্ছা, এবার আসেন আল জাজিরা কি বলতেছে যে লিমিটেড ইকোনমিক অপরচুনিটিজ ইন বাংলাদেশ। আমরা শেষ করে দেবো, এটাই শেষ। বাংলাদেশ পাবলিক এন্ড প্রাইভেট সেক্টর আর কি বলছে কন্ট্রিবিউটিং টু মানে পরিচালনা করে গ্রোয়িং আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস। ব্যাস এতটুকু, ঠিক আছে। সো আচ্ছা, সাউন্ড অফ, হ্যাঁ আমি বুঝছি, হ্যাঁ বুঝছি। মানে এটা আসলে ওই যে সাউন্ডের আমরা চার্জে দিতে ভুলে গেছিলাম, হঠাৎ এখন মনে পড়ছে, কারণ গতকালকে গত পরশু ক্লাস নিয়েছি, চার্জ ওই পর্যন্ত দিতে পারিনি। তো আমরা চার্জার দরকার হয় দুইটা নিব, একটা নিয়েছি আমরা। মাইক্রোফোন আমাদের দুইটা আছে, কিন্তু দুই পোর্টের মাইক্রোফোন দরকার হয়, আমরা একটা কেবল কিনে নিব যাতে করে দুই পোর্টে ইউজ করা যায়। আর পাশাপাশি আমরা আরো একটা মাইক্রোফোন কিনতেছি ইনশাআল্লাহ, সেটাতে আপনাদের আরো ভালো ক্লাস শোনা যাবে। এইটা একটা প্রবলেম হয়েছে, একটা মাইক্রোফোনের কারণে এটা প্রবলেম হয়েছে আমাদের। একটা না, দুইটা মাইক্রোফোন, টাইপ বি টাইপ সি। টাইপ সি দিয়ে চালাচ্ছিলাম, আর টাইপ বি টা এখানে সেট করা যাচ্ছে না, আপাতত টাইপ সি এর আরেকটা নিতে হবে আমাদের। আচ্ছা, লিমিটেড আনএমপ্লয়মেন্ট জব অপরচুনিটিস ইন বাংলাদেশ পাবলিক এন্ড প্রাইভেট সেক্টরস আর কন্ট্রিবিউটিং। পাবলিক এন্ড প্রাইভেট সেক্টর, দেখেন এইখানে ইজ বসেছে, এখানে আর বসেছে। এর কারণ হচ্ছে এই যে দেখেন, আপনি যদি এন্ড দ্বারা দুইটা শব্দকে দেখেন, এখানে দেখেন এন্ড এর আগে বি নাই, এন্ড এর পরেও বি নাই, তার মানে দুইটা জিনিস বোঝানো হচ্ছে, সো দ্যাট আর বসেছে। আর কন্ট্রিবিউটিং টু গ্রোয়িং আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস, মানে এটা হচ্ছে কন্ট্রিবিউট করতেছে যে গ্রোয়িং আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস। আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে আপনার হচ্ছে কর্মসংস্থান সংকট তৈরিতে একটা কন্ট্রিবিউট করছে, পরিচালনা করতেছে, অবদান রাখছে। তো কিসের অবদান রাখছে? এই যে পাবলিক এন্ড প্রাইভেট সেক্টর আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস কমানোতে, বৃদ্ধি পাওয়াতে একটা বিশাল অবদান, কমানোতে বলছি, বাংলা নয়, ভারতে বিশেষ অবদান রাখতেছে কারা? এই প্রাইভেট এন্ড পাবলিক সেক্টর, এরা দুইজন মিলে বাংলাদেশে এই কাজটা করাচ্ছে। তো যাই হোক, আমরা ইন ফিউচারে আরো বেটার করব আমাদের এই কোর্স থেকে। হ্যাঁ, আমরা আজকে আপাতত কোর্স থেকে একটু বিদায় নিব। ইন ফিউচারে আপনাদের সাথে আবার দেখা হবে। এটাতে চার্জার আবার প্রবলেম হয়েছে, আমরা মাইক্রোফোন কিনতেছি কালকে ইনশাআল্লাহ আরেকটা, সেখান থেকে আপনাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে ক্লাসগুলো। সো এটাই ছিল আপনাদের সাথে আমাদের আজকের ক্লাস। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস, এখানে আসলে শেখার অনেক কিছু আছে, আমরা হয়তো একটু সময় কালক্ষেপণ করে ফেলেছি, যেমন এগুলো আপনাদের একটু দেখাতে হতো, আরো আমরা তৈরি করে রেখেছিলাম, এগুলো দেখাতে হতো। এই যে এখানে আরো কিছু ছিল, এই যে আমরা সবকিছু রেডি করে রাখছিলাম, এতটুকু বাদ গেছে আপনাদের, এই যে মাইক্রোফোনের জন্য একটু বাদ চলে গেল। এই নেক্সট ক্লাসে এরকম ভুল হবে না ইনশাআল্লাহ, আপনারা আমাদেরকে একটু ওইভাবে দেখবেন ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস থেকে আমাদের আর ভুল হবে না, এই আরো কিছু রাখছিলাম আপনাদের জন্য। তো মূল চাবিকাঠি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। তো আল্লাহ হাফেজ, আজকে আমরা এই পর্যন্তই রাখছি। নেক্সট ক্লাসে আমরা এই বিষয়টা নিয়ে সতর্ক থাকবো, এবং আপনাদের সাথে আমরা নেক্সট ক্লাসে আরো বেটার করে ক্লাস নেবো ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।